এবার আসি মূল ঘটনায়। সময়টা 1996 সালের দিকে। সেদিন সারাদিন বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যার সময়ও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই মেহের আলী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন। সারাদিন বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন, আবহাওয়া খুবই খারাপ। এমন সময় তার কাছে দুজন 25 থেকে 30 বছর মানে এরকম বয়স আর কি, দুটি ছেলে আসে। তারা মেহের আলীকে জানায় যে আজিমপুর থেকে একটা লাশ খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে নিয়ে যেতে হবে। তো এই মেহের আলীর বাড়িও তালা উপজেলার জালালপুর ইউনিয়নে। তো পাশাপাশি ইউনিয়নে হয়, বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন মেহের আলী যে লাশ নিয়ে যাব, সাথে বাড়ি থেকে একটু ঘুরে আসবো। তো অন্যান্য সময় যে ধরনের টাকা পয়সা উনি হাঁকেন অ্যাম্বুলেন্স ভাড়া, তো উনি তার তুলনায় বেশ কম টাকাই রাজি হয়ে যান। আর মেহের আলী ওই যে দুইজন লোক, এরা দুই ভাই ছিল, দুই ভাইয়ের সাথে লাশ নিয়ে যাওয়ার জন্য রাজি হন। সে সারাদিন বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন চলাচল কমই ছিল। তো দুই ভাইকে সাথে নিয়ে আজিমপুর এলাকার বেশ নিরিবিলি একটা জায়গায় একটা বাড়ির কাছে গিয়ে থামেন। এর মধ্যে দুই ভাইয়ের সাথে কথা বলে মেহের আলী বুঝতে পান এরা দুজন আপন ভাই এবং যিনি মারা গিয়েছেন সেই মেয়েটি তাদের একমাত্র ছোট বোন। তো ওনাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশে বাড়িঘর খুবই কম এবং যেই বাড়িতে লাশ রাখা হয়েছে ওই বাড়িটাও বেশ নিরিবিলি। অ্যাম্বুলেন্স ওই বাড়ির সামনে গেলে দুই ভাই নেমে বাড়ির মধ্যে চলে যান। তো মেহের আলী দেখেন যে এই বাড়িতে তেমন কোনো লোকজনই নেই। একটা বাড়িতে কেউ মারা গেলে ওখানে তো বেশ কিছু লোক থাকার কথা, তাই না? কিন্তু মনে হচ্ছে সব মিলিয়ে 4-5 জন হবে। তো মেহের আলী বেশ অবাকই হন। তারপরও ঢাকা শহরে একজন আর একজনের সাথে তো ওইভাবে মিলেমিশে থাকে না গ্রামের মতো, এই জন্য হয়তো বা লোকজন নাই। তো এই সমস্ত চিন্তা করে উনি বিষয়টা তেমন জোরালোভাবে আর নেন না। এর মধ্যে ওই দুই ভাই অ্যাম্বুলেন্সকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বলেন। তো মেহের আলী যতটুকু সম্ভব অ্যাম্বুলেন্স বাড়ির ভেতরে নিয়ে যান এবং ওই দুই ভাই এবং দুইজন মহিলা এবং তার সাথে একজন মাঝবয়সী পুরুষ এসে লাশটি গাড়িতে তুলে দেন। এরপর ওই দুই ভাই গাড়ি চালানোর জন্য মেহের আলী ভাইকে বলেন। তো মেহের আলী ভাই যখন লাশ নিয়ে বাসা থেকে বের হন তখন রাত প্রায় 10টা বেজে গেছে আনুমানিক। তো মেহের আলী গাড়ি চালাচ্ছেন এবং অ্যাম্বুলেন্সের ভেতর দুই ভাই লাশের সাথে বসে আছে। দুই ভাই নির্বিকার হয়ে বসে আছে, কারোর সাথে তেমন কেউ আসলে কথা বলছে না, সবারই মন খারাপ। ঢাকার রাস্তা পার হয়ে যখন সাভার এলাকায় অ্যাম্বুলেন্সটি ঢুকেছে তখন আবার বৃষ্টি শুরু হয়। তখন রাস্তায় গাড়ি ঘোড়া মানুষ নেই বললেই চলে। তো এভাবে গাড়িটা নবীনগর পর্যন্ত যাওয়ার পর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অ্যাম্বুলেন্স যখন নবীনগর পার হয়ে মাঠের মধ্যে যেতে থাকে তখন মেহের আলী খেয়াল করে যে রাস্তার এক পাশে বিশাল এক কুকুরের লাইন। পিঁপড়া যেভাবে দলবদ্ধভাবে সিরিয়ালি হেঁটে চলে যায়, এই কুকুরের লাইনটা ঠিক সেভাবেই হেঁটে যাচ্ছে। এই কুকুরগুলোর সাইজ সাধারণ কুকুর থেকে 4-5 গুণ বড় হবে। প্রতিটি কুকুরের গলায় লোহার শেকল দিয়ে বাঁধা রয়েছে বা লোহার শেকলের একটা মালা রয়েছে। আর এই যে শেকলগুলো একটার সাথে আর একটা কানেক্টেড, মানে একটি কুকুরের সাথে আরেকটি কুকুর এই শেকল দিয়ে বাঁধা। তো মেহের আলী অ্যাম্বুলেন্সের আলোতে সামনে এগুলো দেখতে পেয়ে উনি গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দেন। যখনই এই কুকুরগুলো সোজাসুজি অ্যাম্বুলেন্সের কাছে চলে এসেছে তখন লাশের সাথে থাকা দুই ভাই যে যতটুকু জানে দোয়া দরুদ পড়া শুরু করে। প্রায় 150 থেকে 200টি কুকুর নীরবে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, রাস্তা ক্রস করে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে। অ্যাম্বুলেন্স তো দাঁড়িয়ে যায় ওই সময়। যখন কুকুরগুলো সব পার হয়ে গেল এবং কুকুরের শেষ মাথায় একটা লম্বা ব্যক্তি কালো কাপড় পরে এই কুকুরের শিকলটা ধরে রেখেছে। ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, তবে অস্বাভাবিক রকমের লম্বা। এরপর অ্যাম্বুলেন্স আবার চলা শুরু করে এবং তাদের অতিক্রম করে চলেও যায়। এরপর কুকুরগুলো এবং ওই ব্যক্তিকে দেখা যায় না। মেহের আলী প্রথমে বুঝতে পারে নাই যে আসলে ব্যাপারটা কি। অবশ্য কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে এটা হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা হতে পারে। কিন্তু যখনই এই 10 ফুটের উপরের লম্বা লোকটিকে দেখেছে তখন সে শিওর হয়েছে এটা স্বাভাবিক কোনো লোক না। আর এতগুলো কুকুর, প্রত্যেকটার গলার শেকলগুলো একই সুতোয় গাঁথা, আর পেছনে একটা লোক সে শেকল ধরে রেখেছে। এত বড় সাইজের কুকুর, আর কুকুরগুলো তো এইভাবে সুশৃঙ্খলভাবে চলার কথা না, একটু এলোমেলো তো হবেই, কিন্তু কুকুরগুলো খুব সুশৃঙ্খলভাবে চলে গেল। এসব বিষয়গুলো পরে উনি বুঝতে পারলেন। তো যাই হোক, উনিও দোয়া দরুদ পড়া শুরু করলেন এবং গাড়ি আরেকটু জোরে চালানো শুরু করলেন। এর কিছু সময় পর দেখেন যে ওই কুকুরগুলো পুরো রাস্তা জুড়ে দৌড়াচ্ছে এবং মুখ দিয়ে অদ্ভুত রকমের শব্দ করছে এবং মনে হচ্ছে তারা বিশ্রী কোনো ভাষায় কথা বলার চেষ্টা করছে। এই
150 থেকে 200 কুকুর অ্যাম্বুলেন্সের গতির সমান তালে দৌড়ে চলেছে। তাদের চোখ লাল এবং খুবই রাগান্বিত, যেন অ্যাম্বুলেন্স ভেঙে চুরে ফেলে দিবে একদম। লুকিং গ্লাসে কিন্তু মেহের আলী ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন সেগুলো। তো মেহের আলী অ্যাম্বুলেন্স তো চালান, এমন অস্বাভাবিক ঘটনার সাক্ষী তার পেশাগত জীবনে টুকটাক হয়েছে, কিন্তু এই রকম ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি এই প্রথম উনি হলেন। তবে উনি একজন হুজুরের কথা মেনে চলতেন। ওই হুজুর ওনাকে বলেছিলেন যে যদি কখনো কোনো লাশ নিয়ে যাওয়ার সময় খারাপ কিছুর পাল্লায় পড়ো এবং যদি বুঝতে পারো লাশের কারণে এই খারাপ জিনিসটা গাড়ির পিছু নিয়েছে, তাহলে গাড়িতে যদি কোনো ব্যক্তি থাকে সেজন্য লাশের কোনো একটা অংশের সাথে নিজের শরীরকে স্পর্শ করে। তো এই কথাটি মেহের আলীর যখন মনে পড়ে, তখন মেহের আলী ওই দুই ভাইকে বলে যে তারা যেন তাদের বোনের এই লাশের 2 হাত ধরে রাখে। ড্রাইভারের কথা মতো তারাও সেটি করেন। এর মধ্যে কুকুরগুলো 2 পাশে সরে যেতে থাকে এবং সেই 10 ফুট লম্বা মানুষরূপী পিশাচটা গাড়ির পেছনে এসে গাড়িকে আঘাত করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো একটা কারণে গাড়িতে সে আঘাত করতে পারছে না। পেছনে থাকা 2 ভাই কিন্তু এটা দেখতে পাচ্ছে, তারা দৌড়াদৌড়ি পড়ছে জোরে জোরে। এদিকে মেহের আলী যত দ্রুত সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে মনে হচ্ছে গাড়িটা ওইভাবে আগাচ্ছেই না। এতক্ষণ এই যে ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে কিন্তু কোনো গাড়ি সামনে দিয়ে আসেও নাই, আবার পেছন থেকে কোনো গাড়ি অ্যাম্বুলেন্সকে ওভারটেকও করে নাই। যাই হোক, এমন সময় সামনের দিক থেকে একটা আলো দেখতে পায় মেহের আলী। তো মেহের আলী বুঝতে পারে এটা সম্ভবত ট্রাকের আলো। উনি এই আলো দেখার পর পেছনে খেয়াল করেন, দেখেন যে না, পেছনে কিছু নাই। তখন মেহের আলী এবং ওই 2 ভাই একটু স্বস্তি পান। মেহের আলী ওই 2 ভাইকে বলেন যে লাশের গাড়িতে এমন কিছু ঘটনা ঘটতেই পারে। একটা পর্যায়ে ট্রাকটা অ্যাম্বুলেন্সকে পার করে চলে যায়। এর কিছু পরে যখনই অ্যাম্বুলেন্স আবার মাঠের মধ্যে এসেছে, মানে রাস্তার 2 পাশে মাঠ, তখন তারা দেখেন শত শত কাক গাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। কিন্তু কাকের আওয়াজ এটা শুনেই বুঝতে পারেন গাড়িতে থাকা ওই সেই 2 ভাই এবং মেহের আলী যে বিপদ কিন্তু তাদের পিছু ছাড়ে নাই। এই আওয়াজটা হচ্ছে সেই বিশ্রী ভাষায় কোনো কিছু একটা বলার মতো। এটা ঠিক কাক ডাকলে যেরকম আওয়াজ হয় না, ওরকম না। এই আওয়াজটা ওই কুকুরের গলা থেকেও কিন্তু আসছিল। যেহেতু সারাদিন এবং সন্ধ্যার পরও বৃষ্টি ছিল, এখন বৃষ্টি না পড়লেও ড্রাইভার চাইলেও কিন্তু খুব বেশি জোরে গাড়ি চালাতে পারছে না, কারণ রাস্তা তো পিচ্ছিল হয়ে আছে। তো মেহের আলী 2 ভাইকে বলেন আপনারা ভয় পাবেন না, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এই কাকগুলো এমনভাবে 3 দিকে ঘিরে রেখেছে বাইরের কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই কাকগুলো গাড়ির সামনের আলোয় আসতে পারছে না। এভাবে বেশ কিছু সময় কাকগুলো উড়ে মাঠের জঙ্গলের দিকে একসাথে চলে যায়, মানে উড়ে উড়ে চলে যায় আর কি। এর মিনিট 5 পরেই একটা জায়গায় কাঠের দোকান দেখতে পান তারা। এটা যে বাজারের মধ্যে নয়, এটা গ্রাম থেকে একটা পুকুরের পাশে কাঠ দিয়ে তৈরি একটা দোকান, এটা বাজারের আশেপাশে কোনো দোকান না। তো এই অ্যাম্বুলেন্স গিয়ে দোকানের সামনে গিয়ে দাঁড় করানো হয় বা দাঁড়ায়। তো মেহের আলী এবং ওই 2 ভাই নেমে আসেন। মেহের আলী দোকানে গিয়ে সিগারেট কেনেন এবং বিস্কুট এবং চা খান। তো ওই 2 ভাই গাড়ি থেকে নেমে ওই দোকানে বসেন। তো মেহের আলী কিছু খাওয়ার অনুরোধ করলেও ওই 2 ভাই কিছুই খায় না। মেহের আলী ওই দোকানদারকে জিজ্ঞেস করেন যে আপনার দোকান এত রাত্রে খোলা রাখার কারণ কি? তখন দোকানদার বলেন যে তার মূল কাজ হচ্ছে এই পুকুরটা পাহারা দেয়া। পাশে একটা পুকুর ছিল, আর পাশাপাশি কিছু আয়ের জন্য রাতে দোকান চালায়। রাতে অনেক ট্রাকের ড্রাইভাররা এখানে ট্রাক থামায়, তারপরে অনেক গাড়ি এখানে দাঁড়ায়, চাটা খায়, কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। ভালোই কেনা বেচা হয় আর কি, বা বেচা কেনা হয়। আর শুধু যে চা বিক্রি করেন তা না, গরম দুধও বিক্রি করেন। কারণ হচ্ছে ওই সময় যারা গাড়ি নিয়ে যান অনেক সময় এনার্জি লেভেলটা কমে যায়, ঘুম আসে, অনেকে চা খায় না, তখন ওই গরম দুধটা খায়। এই জন্য গরম দুধটা উনি বিক্রি করেন। তো মেহের আলী গরম দুধও ওই সময় খেয়েছিলেন। তো আবহাওয়া তো ওই রাত্রে খারাপ ছিল, এই জন্য গাড়ি ঘোড়ার পরিমাণ রাস্তায় কম। তো দোকানদার এটাও বলছিলেন আর কি। দোকানদারের সাথে মেহের আলী আলাপ করছে। এর মধ্যে 2 ভাইয়ের এক ভাই অ্যাম্বুলেন্সের কাছে যায় এবং গিয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে অন্য ভাই মেহের আলী এবং দোকানদার এক দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে যায়। তারা ওখানে গিয়ে আশ্চর্য হয়ে যায়, অ্যাম্বুলেন্সে লাশ নাই। 2 ভাই পাগলের মতো লাশ আশেপাশে খুঁজতে থাকে, সাথে অ্যাম্বুলেন্সের চালকও খুঁজতে থাকে। এক পর্যায়ে এই 2 ভাইয়ের মধ্যে যে ছোট, ও পুকুরের কাছে গিয়ে চিৎকার করে ওঠে, পুকুরে লাফ মারে সে। এটা দেখে ড্রাইভার সহ অন্য সবাইও, ওই দোকানদারও পুকুরের কাছে যায়, গিয়ে দেখে লাশ পুকুরের মাঝখানে পানি থেকে একটু উপরে রয়েছে, মানে মাঝখানে দেখা যাচ্ছে, কিন্তু লাশ পানিতে কিন্তু স্পর্শ করছে না, মানে পানি থেকে একটু উপরে। আর ওই ভাই পানিতে লাফ দিয়ে লাশের কাছে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে বড় ভাইটাও পুকুরে লাফ দেয়।
দুই ভাই যখনই লাশের কাছাকাছি যাবে সেই মুহূর্তে লাশ পুকুরের আর এক পাশে সাঁ করে চলে যায়। আবার দুই ভাই সেখানে যায়, ঠিক আগের মতো লাশ একাই পুকুরের আর এক পাশে আবার চলে যায়। এই দৃশ্য দেখে ওই দোকানদার ড্রাইভারকে জিজ্ঞেস করেন এটার কারণ কি। তখন ড্রাইভার লাশ নিয়ে আসার পথে যা যা ঘটেছে সব ঘটনা দোকানদারকে খুলে বলেন। এটা শুনে দোকানদার দুই ভাইকে তাড়াতাড়ি উঠে আসতে বলেন যে ভাই তোমরা তাড়াতাড়ি উঠে আসো, লাশের পিছনে সময় দিও না, বিপদে পড়ে যাবা। কিন্তু দুই ভাই তো বোনের লাশ এভাবে রেখে উঠে আসতে চায় না। দোকানদার তাকে আশ্বস্ত করেন যে এই লাশে কিচ্ছু হবে না, কিন্তু এখন যদি আপনারা উঠে না আসেন আপনাদের ক্ষতি হবে। অনেক কিছু বোঝানোর পর দুই ভাই পুকুর থেকে উঠে আসে। এদিকে ওই দোকানদার কিছু শুকনো কাঠ এবং বাঁশ দিয়ে পুকুরের চারপাশে আগুন ধরিয়ে দেন। দুই ভাই উঠে আসার পর দোকানদার বলেন আপনারা এখন ধৈর্য ধরে অপেক্ষা করেন, এখান দিয়ে মাঝরাতে একজন আলেম যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, পাশাপাশি মসজিদের ইমামতি করেন। উনি খুব ভালো মানুষ, উনি এই বিষয়গুলোর খুব ভালো সমাধান করতে পারেন, উনি আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে। তো দোকানদার এবং মেহের আলী দুই ভাইকে অনেক বুঝিয়ে অপেক্ষা করতে বলেন। আর এদিকে কি ওই লাশ কিন্তু পুকুরের এপাশ ওপাশ একা একাই ঘুরে বেড়াচ্ছে, মানে লাশটা যে হেঁটে যাচ্ছে তা না, কিন্তু পানির থেকে মনে হচ্ছে আধ হাত উঁচুতে ভেসে বেড়াচ্ছে আর কি, একবার এই পাশে যায় ওপাশে যায়, মানে মনে হচ্ছে বাতাসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এদিকে ওই দোকানদার পুকুরের আশেপাশে যত কাঠের চলা শুকনো বাঁশ ছিল একের পর এক আগুন ধরিয়েই যাচ্ছে। রাত 2টার দিকে হুজুর একটা বাইসাইকেল নিয়ে দোকানের এদিকে আসেন, তখন দোকানদার তাকে থামতে বলেন। সবাই মিলে রাতে ঘটে যাওয়া ঘটনাটি হুজুরকে বলেন এবং দুই ভাই খুব কান্না করতে থাকেন। তিনি তার বোনের লাশটি পুকুর থেকে তুলে আনার জন্য খুব অনুরোধ করেন, মানে বড় ভাই অনুরোধ করেন, ছোট ভাই বলছিলেন আর কি। তো হুজুর রাতের সব কথা শোনেন, দুই ভাইকে বলেন আপনার বোন মারা গিয়েছে কিভাবে সেটাকে খুলে বলেন, আশা করি মিথ্যা বলবেন না। তখন বড় ভাই সব কথা খুলে বলেন। তিনি বলেন আমার বোনের উপর ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছিল, আমার বোন সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই আত্মহত্যা করেছে। তো হুজুর বলেন পুরো ঘটনাটি খুলে বলতে। তখন বড় ভাই বলেন ঘটনা শুরু আজ থেকে 3 বছর আগে। আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, আমার ছোট বোন প্রতিদিন ভোরবেলা শাপলা ফুল তুলতে যেত। যেহেতু বিলটা বাড়ির খুব কাছেই আর ও ওখানেই বড় হয়েছে, তাই এসব বিলে ভোরে গিয়ে শাপলা ফুল তোলা, মাছ ধরা এগুলো স্বাভাবিক ছিল। এবং এই বিলের সাথে অনেকগুলো তাল গাছ, খেজুর গাছ এগুলো ছিল। তো একদিন আমার মা ছোট বোনকে বলে তুই সকাল সকাল ফুল তুলতে গেলে একটু তাল গাছের নিচে খুঁজে দেখবি যদি পাকা তাল পাওয়া যায়। তো এই কথা শুনে আমার বোন বলে ঠিক আছে মা, আমি সকালে গিয়ে দেখব। তো আমার বোন সকাল মনে করে সেদিন গভীর রাত্রে বিলে চলে যায়। প্রথমে তাল গাছের নিচে গিয়ে তাল খুঁজতে থাকে, কিন্তু একটি তালও খুঁজে পায় না। এরপর ও বিলে নেমে ফুল তুলতে থাকে। এক পর্যায়ে তাল গাছ থেকে ধপাস করে একটা তাল পড়ার আওয়াজ সে শুনতে পায়। ও বিল থেকে উঠে ফুলগুলো বিলের ধারে রেখে তাল গাছের নিচে যায়, গিয়ে দেখে যে নিচে অসংখ্য তাল পড়ে রয়েছে, অথচ কিছুক্ষণ আগেও কিন্তু সে দেখেছে গাছের নিচে একটা তালও ছিল না। ও তালগুলো একটা একটা করে গুছিয়ে এক জায়গায় জড়ো করছে। হঠাৎ ও খেয়াল করে কালো পোশাক পরা একটা লম্বা মানুষ, সেও তাল গুছিয়ে তার মতো করে এক জায়গায় রাখছে। ওই লম্বা লোকটিকে দেখে আমার বোন বলে আপনি কে? তখন ওপাশ থেকে ওই জিনিসটা বলে ওঠে আমি তোমার জন্য তাল গুছিয়ে রাখছি, এখন থেকে তুমি প্রতিদিন এসে তাল নিয়ে যাবা। এ কথা শুনে আমার বোন বলে আপনার মুখটা দেখি, আপনাকে তো চিনি না, তো আমি দেখি তো চিনি কি না। এই কথা বলার পর ওই জিনিসটা কোনো উত্তর না দিয়ে মানুষের মতো করে তাল গাছ বেয়ে ওঠা শুরু করে। এটা দেখে আমার বোন সোজা বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে আমাদেরকে বলে যে কি ঘটনা ঘটেছে। তখন আমরা আমার বোনকে বকা দিই এবং গভীর রাত্রে সে কেন গিয়েছে। তখন আমার বোন বলে সে মনে করেছিল সকাল হয়ে গেছে। যাই হোক, আমার বোনের মুখে এত তাল পড়ার কথা শুনে আমরাও ওই বিলের ধারে তাল গাছের নিচে যাই। গিয়ে দেখি আসলেই অনেকগুলো তাল পড়ে রয়েছে, কিন্তু তালগুলো আধা পাকা। গাছ থেকে পাকা তাল পড়ার কথা, আধা পাকা তাল পড়ার কথা না। কিন্তু এগুলো প্রায় সব আধা পাকা এবং প্রায় 30টির মতো তাল পড়েছিল। কিন্তু যে ব্যক্তিটিকে আমার বোন দেখেছিল আমরা গিয়ে তাকে আর দেখতে পাইনি, এবং যে তাল গাছ বেয়ে ওঠার কথা বলেছিল সেই গাছেও ভালো করে খুঁজেও তাকে আর দেখতে পাইনি। যাই হোক, এরপর আমরা বাসায় চলে আসি, সব স্বাভাবিকভাবেই চলছিল। এর প্রায় 4 মাস পর সকাল মনে করে গভীর রাত্রে আবারও আমার বোন বিলে ফুল তুলতে যায়। ডাঙার কাছাকাছি ফুল তুলতে তুলতে যে একটু বেশি পানির মধ্যে যাবে, হঠাৎ ও দেখে সেই লম্বা কালো পোশাক পরিহিত লোকটি অনেকগুলো ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং বিলের মাঝখানে তাকে ফুল নিয়ে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু তার মুখটি দেখতে পাচ্ছে না ও। এটা দেখার পরই আমাদের বোন দ্রুত বাড়ির দিকে মুখ ঘুরিয়ে শাপলা ফুল হাতে নিয়ে বিলের থেকে উঠে আসার চেষ্টা করে। ও যখন নাকি বাড়ির দিকে মুখ করে বিলের ভেতর থেকে উঠে আসার চেষ্টা করছিল, তখন কিছু একটা পেছন থেকে দ্রুত পানির নিচ দিয়ে তার কাছে আসতে থাকে। এর মধ্যে কোনো কিছুতে তার পায়ের নিচে একটা আঘাত করে।
সে বিল থেকে উঠে বাড়ি চলে আসে। বাড়ি এসে সে দেখে যে পায়ের গোড়ালিতে কেটে গেছে। তখন সে তার মাকে ডাকে এবং যা যা ঘটেছে সব বলে। মা তখন তাকে আবারও বকা দেয়, তুই আবারও মাঝরাতে কেন বাইরে গেছিস? তারপর মা কাটা জায়গায় কাপড় পেঁচিয়ে দেয় এবং পরিবার থেকে কড়াকড়ি নির্দেশ থাকে আর যেন ফুল তুলতে বা তাল কুড়োতে সে আর না যায়। এর মধ্যে তার শরীর শুকিয়ে যেতে থাকে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখা যায় বোনটি পাশে নেই। সবাই মিলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখা যায় সে তাল গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। ওর জ্ঞান ফিরলে তাল গাছের কাছে কেন গেল জিজ্ঞেস করলো, কিছুই বলতে পারে না। এবং তাকে যে তাল গাছের কাছ থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এটাও সে বিশ্বাস করে না, কারণ সে তো বাসায় ঘুমিয়েছিল। এদিকে বোনের অবস্থা খারাপ হতে থাকে, ডাক্তার কবিরাজ দেখানো হয়, তবুও সুস্থ হয় না। এভাবে অনেক দিন চলে যায়। একদিন গভীর রাতে ছোট ভাই ঘুম ভেঙে দেখে যে তার ছোট বোন বাড়ির উঠোন দিয়ে একা একাই হাঁটতে হাঁটতে বিলের দিকে যাচ্ছে। এটা দেখে তো ছোট ভাই ডাকাডাকি শুরু করে। এরপর আমরা সবাই মিলে বাইরে গিয়ে দেখি বিলের ধার দিয়ে বোন সেই তাল গাছের দিকে যাচ্ছে। আমরা পেছন থেকে তাকে যতই ডাকাডাকি করি সে শুনতে পায় না। যখনই আমরা দ্রুত তার কাছে গিয়ে তাকে ধরেছি তখনও অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং সাথে সাথে আর একটা জিনিস লক্ষ্য করি, বড় আকৃতির একটা কালো কুকুর বিলের উপর দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে আমাদের ডাকাডাকিতে মা বাবা চলে এসেছে। সবাই মিলে ছোট বোনকে বাড়িতে নিয়ে যাই। আমরা সবাই বুঝতে পারি যে তার উপরে খারাপ কিছু নজর পড়েছে। আমরা পরদিন দুপুরে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাই। উনি সব শোনেন, ঝাড়ফুঁক করেন, তেল পরা দেন, পানি পরা দেন এবং 1 সপ্তাহ পর যেতে বলেন। আমরা 1 সপ্তাহ পর গেলে তিনি আমাদেরকে বলেন এক ধরনের তান্ত্রিক পিশাচের খপ্পরে পড়েছে এই মেয়েটি। এই তান্ত্রিক পিশাচের অসংখ্য খারাপ জিন শিষ্য রয়েছে। এই পিশাচটি এই মেয়েটার রক্ত নিয়ে কালো জাদু করেছে। বিলের মধ্যে যখন ওর পা কেটে যায়, মূলত ওই পিশাচটি জলের নিচ দিয়ে এসে ওর পায়ের কাছে তার ধারালো নখ দিয়ে কেটে কয়েক ফোঁটা রক্ত নিয়ে নেয়। তার দ্বারা এই মেয়েটাকে কালো জাদু করা হয়েছে। আর এই মেয়েকে চিকিৎসা দ্বারা সুস্থ করা সম্ভব নয়, বিশেষ করে কবিরাজের পক্ষে সম্ভব নয়। আরও বড় কোনো কবিরাজ দেখানোর জন্য ওই কবিরাজ পরামর্শ দেন। আর যদি সম্ভব হয় যত দূরে সম্ভব এই মেয়েটাকে পাঠিয়ে দিতে হবে। এই কথা বলার পর 1 বছর ওই মেয়েটাকে ঢাকাতে রাখা হয় আর আমার মামার বাসায় রাখা হয়। আমরা 2 ভাইও এখানেই থাকি, এখানে আমরা কাজ করি আর বোনকে দেখে শুনে রাখি। এর মধ্যে সে কিছু সময় ভালো থাকে আবার কিছু সময় খারাপ থাকে। আমার বোনটি বারবার বলতো এই যন্ত্রণার জীবনের চেয়ে মৃত্যু ভালো। আজ আমার বোন যন্ত্রণায় টিকতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কোনো ঝামেলা যেন না হয় এই জন্যই চুপিসারে লাশটি নিয়ে বাড়িতে যাচ্ছি। কিন্তু এখন মনে হচ্ছে ওই পিশাচটা আমার বোনের মৃত্যুর পরও আবারও পিছু নিয়েছে। ওই হুজুর এইসব কথা শোনেন। ভাই যে কথা বললেন সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে, বিশেষ করে হুজুর আরও ভালো করে মনোযোগ দিয়ে শুনছিলেন। তো দোকানদারের কাছ থেকে হুজুর 1 গ্লাস পানি চান। তো দোকানদার যখন 1 গ্লাস পানি তার হাতে দেন, সেই পানি হাতে নিয়ে কিছুক্ষণ দোয়া পরে ওই পানিটা পুকুরে ফেলে দেন এবং উনি একা পুকুরের পাশে দাঁড়িয়ে একা একা কারোর সাথে কথা বলতে থাকেন। এর কিছু সময় পর লাশটি একা একাই পুকুরের একদম কিনারে চলে আসে। এরপর ভাসতে ভাসতে অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। মূলত হুজুর তার অধীনে থাকা একজন জিনের সাহায্য নিয়ে লাশটি ডাঙায় নিয়ে আসেন। তো 2 ভাইকে লাশটি অ্যাম্বুলেন্সের ভেতর রাখতে বলেন এবং হুজুর 2 ভাইয়ের উদ্দেশ্য করে বলেন, আপনার বোনের উপর খুবই দুষ্ট প্রকৃতির পিশাচ কালো জাদু করেছে। সত্যি সত্যি এই পিশাচের অধীনে অসংখ্য জিন নিয়োজিত রয়েছে। এই লাশ দাফন হওয়ার পরও প্রথম রাত্রের মধ্যে কবর থেকে লাশ নিয়ে যেতে পারে এমন পদ্ধতি ওরা করে রেখেছিল। এই লাশ মাটি দেওয়ার পর আপনাদের স্থানীয় হুজুর এবং আপনারা এই কবর পাহারা দেবেন। প্রথম রাত পার হয়ে গেলে এই লাশের ইনশাল্লাহ কিছু করতে পারবে না, তবে প্রথম রাতেই সমস্যা হতে পারে। আর ফজরের আজানের আগে এই লাশটি এখান থেকে নিয়ে যাবেন না, এরকমই থাক, আজান দিক তারপর নিয়ে যাবেন। তখন ওই 2 ভাই অনেক কান্নাকাটি করেন এবং লাশ যেন তার গ্রামে পৌঁছে দিয়ে আসেন সেই হুজুরের কাছে ওই অনুরোধ করেন। তো হুজুর একসময় রাজি হন। তিনি অ্যাম্বুলেন্সের সাথে ড্রাইভারের পাশেই বসেন। তো উনি যেই মসজিদের ইমাম, প্রথমে ওই ফজরের নামাজটা পড়ানোর পর উনি রওনা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, একটা সময় পৌঁছেও যান তারা। হুজুর দাফন কাফনের সাথে সার্বক্ষণিক ছিলেন আর কবর পাহারা দেওয়ার জন্য প্রথম রাত
এই প্রথম রাতে উনি বেশ কিছু ঝাড়ফুঁক করে দেন, যে প্রথম রাতে যারা কবর পাহারা দিবা তাদেরকে সিলেক্ট করেন, তাদেরকে ঝাড়ফুঁক করে দেন, বলে দেন তোমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, আমার কিছু ভালো জিন তোমাদের সাথে থাকবে, আর আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর কালাম পড়ে কাজ শুরু করবা, ইনশাল্লাহ কোনো দুষ্ট জিন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো ওই সময়ে অনেকেই সাহস করেছিল যে আমরাও পাহারা দিব। যারা এসেছিলেন তাদের প্রত্যেকেই হুজুর দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, তো মেহের আলী ড্রাইভার ভাই যিনি, উনি তো আসলে ওই রাত পর্যন্ত ছিলেন না। লাশটা দাফন কাফন হওয়ার পর ওই হুজুরকে উনি সাথে নিয়ে আবার যেই জায়গা থেকে হুজুরকে তুলেছিলেন ওখানে আবার নামিয়ে দেন। তো এর কয়েকদিন পর আবার উনি ওই গ্রামে গিয়েছিলেন মেহের আলী ভাই, কারণ তার যে ইউনিয়ন, ওই ইউনিয়নের পাশের ইউনিয়নই হচ্ছে এই যেই লাশের যেখানে দাফন করা হয়েছে সেই জায়গা, সেই দুই ভাইয়ের বাড়ি। তো উনি পরবর্তীতে যখন আবার যান, দুই ভাইয়ের সাথে দেখা করেন, রাত্রে কোনো কিছু ঘটেছিল কিনা এটা জিজ্ঞেস করে দুই ভাই বলেন ওই রাত্রে গ্রামের আমরা দুই ভাই সহ আরও বেশ কয়েকজন, প্রায় 15 জন কবর পাহারা দেওয়ার জন্য ছিলাম। তো বিকাল থেকে বৃষ্টি ছিল, রাত যখন 11টা বেজে যায় তখন ঝড় বৃষ্টি বজ্রপাত হতে থাকে। এই সময় গ্রামের মানুষ ভয় পেয়ে যায়, অনেকেই চলে যায়, কিন্তু আমরা দুই ভাই বোনের কবরকে এভাবে বিপদে রেখে তো আসতে পারিনি। সারা রাত কবরের পাশে দোয়া দুরুদ পড়েছি। গভীর রাত্রে কবরস্থানের পাশে সেই লম্বা কুকুরগুলোকে দেখতে পাই, শত শত লম্বা কুকুর, যেগুলোর গলায় শেকল বাঁধা ছিল, আর শেকলের একদম পেছনে ছিল সেই লম্বা অবয়বটি। আমরা অনুভব করি যে এরা চলে এসেছে, এটা তো দেখেছি, কিন্তু অনুভব করি যে আশেপাশে আরও কিছু ভালো জিনের অস্তিত্ব এসেছে, বা অনুভব করতে পারছি ভালো জিনের অস্তিত্ব। আর এই জিনগুলো ওই জিনগুলোকে কোনোভাবে দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ওই পিশাচগুলো রাগে অনেক দূরের বড় বড় গাছের ডাল ভেঙে ফেলছিল, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে আমার বোনের কবরের ধারের কাছে আসতে পারছিল না। একটা সময় ফজরের আজান দেয় এবং পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যায়। এরপর আর খারাপ কিছু ঘটে নাই আল্লাহর রহমতে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই অ্যাম্বুলেন্সের সাথে কতই না ঘটনা ঘটে। কিছু ঘটনা আমরা জানতে পারি, আর কিছু ঘটনা কখনোই জানতে পারি না। সবাই যে ঘটনা বলবে বিষয়টা এরকম না। অনেক অ্যাম্বুলেন্স চালকের সাথে অনেক ভয়ের ঘটনাও ঘটে। আর এমন একটি ঘটনার সামান্য একটু বিষয় আমি নিজেই প্রত্যক্ষ করেছিলাম, আর সেটি ইতোমধ্যে আমি বলেও ছিলাম, তারপরও আমি একটু বলি। সেটা হচ্ছে আমারই খুব কাছের একজন আত্মীয়, যে 6ই জানুয়ারি, এই বছরের 6ই জানুয়ারি মারা যায়। তো মারা যাওয়ার পর উত্তরা থেকে লাশটা বাগেরহাট নিয়ে যেতে হবে। পরের দিন নির্বাচন, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না, কিচ্ছু নাই। তো ওই অবস্থাতে পুলিশের যে অ্যাম্বুলেন্স, সেই এরকম একটা অ্যাম্বুলেন্স রাজারবাগ পুলিশ লাইন থেকে আসে, সেই অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়া হয়। আমি অন্য একটি মাইক্রোতে ছিলাম যাওয়ার সময়, কিন্তু আসার সময় আমি অ্যাম্বুলেন্সেই বসেছিলাম। সারা পথে একটা মানুষও নাই, কারণ পরের দিন নির্বাচন, তো শুধু পুলিশের গাড়িগুলো দেখা যাচ্ছে যারা টহল দিচ্ছে। যেহেতু পুলিশের অ্যাম্বুলেন্স, এটাকে কেউ থামায় নাই। তো একটা জায়গায় এসে আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন উনি একজন পুলিশের কনস্টেবল, উনি গাড়িটা থামান এবং বলেন যে ভাই, একটা সমস্যা মনে হচ্ছে। আমি যখন গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে আমার হাত ধরে কেউ গাড়িটার সামনের চাকা বাম দিকে খাদের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে 2 বার, আমার হাতের উপর চাপ দিয়ে। তখন উনি গাড়িটা থামানোর পর এমন জায়গা থামান, সেখান থেকে একটু সামনে একটা চায়ের দোকান ছিল। তো ওখানে আমরা চা খাই। ইতোমধ্যে বেশ কিছু টহল পুলিশও চলে আসে, কারণ আমরা তো ওখানে আগন্তুক। তো তারা যখন দেখেন এটা পুলিশের অ্যাম্বুলেন্স, সব কথা জিজ্ঞেস করার পর ওনারা আবার ওখান থেকে চলে যান। তো অ্যাম্বুলেন্সে থাকা অবস্থাতে আমি নিজে অ্যাম্বুলেন্সের চালক ভাইয়ের কাছ থেকে এই কথাটা শুনলাম। আমি নিজে ওই সময় অ্যাম্বুলেন্সে বসা, 6 জানুয়ারি রাতের বেলা, ভোর হলেই নির্বাচন, বুঝতেই পারছেন খুব বেশি দিন আগের কথা না। তো এমন একটি ব্যাপার কিন্তু আমি নিজে ওই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় প্রত্যক্ষ করেছি। এবং আমার কাছে একবার মনে হলো যে হঠাৎ করে রাস্তার একটু সাইডে কোনো কারণ ছাড়াই অ্যাম্বুলেন্সটি চলে গেল। মূলত যখনই হাতের বাম দিকে তার স্টিয়ারিংটা ঘুরিয়েছে, স্বাভাবিকভাবে হাতের বাম দিকে একটু যাবে। তো এটা স্বাভাবিকভাবে নিলেও এরকম 2 বার হওয়ার পরে উনি গাড়িটা থামিয়েছিলেন। তবে বাকি পথে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমার নিজের প্রত্যক্ষ করা একটা ব্যাপার, এবং তারিখ সহ বলে দিলাম যে কবে হয়েছিল। আল্লাহর রহমতে ওই যাত্রায় কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তো আসলে অ্যাম্বুলেন্সে অনেক ধরনের ভয়ের ঘটনাই ঘটে। যারা অ্যাম্বুলেন্সে থাকে বা চালায়, ওই সময় উপস্থিত ছিল অ্যাম্বুলেন্সে, তারা বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার
একটু এলোমেলো হলেই কিন্তু গাড়িটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা এই ধরনের বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। যথারীতি এটাও থাকছে আপনাদের সকলের প্রিয় হাফিজ ভাই পাঠানো ঘটনা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের হরর নাইট এপিসোডের 44তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি হাফিজ ভাইকে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে জয়নাল। আর ঘটনাটি ঘটেছিল হাফিজ ভাইয়ের নিজ গ্রাম গাইদঘাট গ্রামে, যেটি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রাম। আর এই জয়নাল ভাইয়ের বয়স ছিল ওই সময় 12 কি 13 বছর, আর সময়টা ছিল 1997 সাল। জয়নাল ভাইয়ের বড় ভাইয়ের একটা ক্যাসেট প্লেয়ার ছিল। জয়নাল ভাইয়ের বড় ভাই যখন বাইরে বের হতেন তখনই জয়নাল ভাই ওই ক্যাসেট প্লেয়ারে গান শুনতেন। আর এই জয়নাল ভাইয়ের একটা নেশা ছিল নতুন নতুন ক্যাসেট সংগ্রহ করা। একদিন কি হয়েছে, জয়নাল ভাইয়ের দুলা ভাই একটি নতুন সাইকেল নিয়ে বেড়াতে আসছেন তার শ্বশুরবাড়ি, মানে দুলা ভাইয়ের শ্বশুরবাড়ি মানে জয়নাল ভাইদের বাড়িতে। তো নতুন জামাই আসছেন, গল্পগুজব হচ্ছে। এখন জয়নাল ভাই কি করেছেন, দুলা ভাইয়ের কাছ থেকে তার বাইসাইকেলটা চেয়ে নিয়ে বাইরে বের হয়েছেন। তো ওই গ্রামেই এই জয়নাল ভাইয়েরই আর এক বন্ধুর নানির বাড়ি। তো সেই বন্ধুটা অবশ্য নানির বাড়িতে ওই সময় ছিল। তো বাইসাইকেল নিয়ে বন্ধুর কাছে গিয়েছে। তো বন্ধু একটা বুদ্ধি দেয় যে জয়নাল চল জয়রামপুর গ্রামে যাই। এই জয়রামপুর গ্রাম হচ্ছে এই বন্ধুর বাড়ি। তো নিজ গ্রামে একটু বাইসাইকেল নিয়ে ঘুরতে যাবে এই সময়। জয়নাল ভাইও রাজি হয়ে যান। আর একটা কারণ ছিল রাজি হওয়া, সেটা হচ্ছে যে ওই জয়রামপুর গ্রামে একটা ক্যাসেটের দোকান ছিল। এখন তো আমরা এই ক্যাসেটগুলো দেখি না, ওই সময় ফিতার ক্যাসেট ছিল, ভিতরে ফিতা থাকতো, ম্যাগনেটিক ফিতা। এগুলো ক্যাসেট প্লেয়ারের ভিতরে ঢুকালে ওগুলো ঘুরতো, চলতো। এটা তো অনেকেই দেখেছেন। এখন তো এগুলো আসলে ওইভাবে চলে না। এই ক্যাসেটের যুগের পর আসলে সিডির যুগ, এখন সিডির যুগও শেষ হয়ে গেছে। তো যাই হোক, উনি ক্যাসেট কিনবেন এই চিন্তা করেছেন। ওই চিন্তা করেই মূলত ওই জয়রামপুর গ্রামে যাওয়ার জন্য উনি সম্মতি দিয়েছেন। তো দুজন মিলে জয়রামপুর গ্রামের দিকে রওনা হয়েছেন। ক্যাসেট কেনার টাকাটাও ওই সময় কিন্তু জয়নাল ভাইয়ের কাছে ছিল। তো গাইডঘাট রেল স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই জয়রামপুর গ্রাম। সম্পূর্ণ রাস্তা রেল লাইন দিয়ে যাওয়া যায় এবং এই রেল লাইনের সম্পূর্ণ অংশটাই মাঠ বা আশেপাশের ক্ষেত খোলা দেখা যায়, কোনো ঘর বাড়ি নেই। আরেকটি রাস্তা গ্রামের ভেতর দিয়ে যাওয়া যায়, যেটা আরেকটা রাস্তা আছে, সেটা অল্প 2-1 জায়গায় ওই তো মাঠ, পাশাপাশি 3টা গ্রাম এরকম রয়েছে আর কি, এগুলো পার হয়ে যেতে হয়। সময়টা ছিল শীতকাল। দুজন শীতের পোশাক পরে বিকেলের দিকে জয়রামপুরের দিকে রওনা দেয়। তো ওনারা যখন রেল লাইন ধরে যাচ্ছিলেন তখন গ্রামের জনা 2-1 লোকের সাথে তার দেখা হয়। জিজ্ঞেস করে, কিরে কোথায় যাচ্ছিস? জয়নাল তার বন্ধুকে দেখিয়ে বলে যে ওদের বাড়িতে যাচ্ছি। কথা বলার পর গ্রামের লোকজন তেমন কিছু বলে না। তো ওরা তো সন্ধ্যার বেশ কিছু আগেই পৌঁছে যায় ওই জয়রামপুর গ্রামে। তো সেখানে একটা ক্যাসেট বিক্রির দোকান থেকে জয়নাল ভাই একটা গানের ক্যাসেটও কেনেন। এরপর জয়নাল ভাই তার বন্ধুর সাথে তার বন্ধুর বাড়িতে যায়। একটা জিনিস বলে রাখা ভালো, এই জয়নাল ভাই তার বড় ভাইয়ের সাথে এর আগে অনেকবার এসেছে জয়রামপুর গ্রামে। বেশিরভাগই এই রেল লাইন ধরে এসেছে, আর অল্প কয়েকবার গ্রামের রাস্তা দিয়ে এসেছে। আস্তে আস্তে সময় গড়িয়ে সন্ধ্যার আজান দিয়ে দেয়। শীতের সময় হয়, চারদিকে অন্ধকার নেমে এসেছে। জয়নাল ভাই তার বন্ধুকে বাড়ি যাওয়ার জন্য বারবার বলতে থাকে। তার বন্ধুও বলে একটু পর যাচ্ছি, একটু পর যাচ্ছি। মূলত তার বন্ধু তার নিজের বাড়িতে আসলে আসছে, তো চিন্তা করছে যে তার বাবা তো এখনো বাড়িতে আসে নাই, বাবা বাড়িতে আসলে বাবার কাছ থেকে কিছু টাকা নেব, তারপরে আবার জয়নালের সাথে গাইদঘাট গ্রামে চলে যাব তার নানির বাড়িতে। তো এই যে জয়নাল ভাই বারবার বাড়ি যাওয়ার জন্য বলতে থাকলেও এক পর্যায়ে রাগ করে বলে যায় আমি চলে গেলাম। আর তার বন্ধুও বলে যে আমার আব্বা এখন আসলো না, টাকা ছাড়া যায় কীভাবে, তুই চলে যা, আজকে আর আমি যাব না। এদিকে জয়নাল ভাই তার বন্ধুর মুখে এই কথা শোনার পর তার রাগ আরও বেড়ে যায়। তো উনি কী করেছেন, রাগ করে একাই সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন। এদিকে চারদিকে অন্ধকার হয়ে এসেছে। সাইকেল নিয়ে জয়রামপুর মাঠপাড়া নামক একটা এলাকা ছিল, ওইখানে চলে আসছেন। শীতকাল হলেও বেশ কিছু দূরে জিনিস দেখা যাচ্ছে, তখন ওইভাবে কুয়াশা তখনও পড়ে নাই। তো উনি গ্রাম ছেড়ে কিছুটা দূরে চলে এসেছেন। তখন রেল লাইনের ডান পাশে একটা মাটির রাস্তা দেখতে পান। তো উনি মনে করছেন এটা বুঝি ওই গ্রামে যাওয়ার রাস্তা। বলে রাখা ভালো, জয়রামপুর থেকে একটু মাঠ পার হয়ে ওই গ্রামটা পড়ে। তো ওই গ্রামের পরে চাঁদপুর গ্রামের ভেতর দিয়ে গাইডঘাট গ্রামে আসা যায়। তো জয়নাল ভাইও 2-3 বার এই সকল গ্রাম দিয়ে জয়রামপুর এসেছে। তো জয়নাল ভাই ভেবেছে এটাই বুঝি সেই রাস্তা। তো উনি ওই রাস্তায় ঢুকে গেছেন সাইকেল নিয়ে।
তো ওই মাটির রাস্তায় যাওয়ার কারণ হচ্ছে যদি রেল লাইন ধরে উনি যান সেক্ষেত্রে তার বাইসাইকেলটি ছিনতাইকারী নিয়ে যেতে পারে, কারণ ওই রাস্তায় রাতের বেলা লোকজন চলাফেরা করে, ওই সময় চুরি ছিনতাই হতো। তো বাড়ি থেকে সাইকেল নিয়ে আসছেন, তাও আবার দুলাবার সাইকেল, যদি এইভাবে একটা ঘটনা ঘটে যায় তখন বিষয়টা খুব খারাপ দেখা যাবে না? তো নানান চিন্তা করে গ্রামের রাস্তা মনে করে ওই মাঠের রাস্তায় উনি ঢুকে গেছেন। এভাবে একটা সময় মাঠের গভীরে চলে গেছেন উনি। কিছু সময় সাইকেল থেকে নেমে সাইকেল ঠেলেও নিয়ে যেতে হয়েছে, ওই রাস্তায় সাইকেল চালাতে পারছিলেন না। একটা পর্যায়ে এই জয়নাল ভাই চারদিকে আখের ক্ষেত মানে কুশোরের ক্ষেত দেখতে পান, কোথাও কোনো মানুষ বা গ্রাম আর উনি খুঁজে পাচ্ছেন না। আসলে জয়রামপুর থেকে কিছুটা মাঠ পার হয়ে উক্ত গ্রামে যেতে হয়। তো উনি এটা ভেবেই মাঠের দিকে আগাচ্ছিলেন আর কি। এক পর্যায়ে উনি যখন সামনে আর রাস্তা দেখতে পান না তখন জয়নাল ভাই খুব ভয় পেয়ে যান এবং কান্না করতে থাকেন। উনি দূর থেকে বড় একটা বিশাল বড় আম বাগানের মতো কোনো একটা বাগান দেখতে পান। তো উনি ভাবেন আম বাগানের ওই পাশে হয়তো বা বাড়িঘর আছে। তো জয়নাল ভাই সাইকেল নিয়ে হেঁটে হেঁটে মানে সাইকেল ঠেলতে ঠেলতে ওই আম বাগানের ভেতরে গিয়ে দেখেন আম বাগানের মাঝখানে আগুন জ্বলছে। জয়নাল ভাই ভাবেন এখানে কোনো মানুষ শীতের মধ্যে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে, কারণ শীতকালে তো আমরা এরকম দেখতেই পাই। তো জয়নাল ভাই আগুন দেখে যেমন খুশি হন, একটু ভয়ও পাচ্ছিলেন, যদি তারা খারাপ মানুষ হয় তাহলে তারা সাইকেলটা কেড়েও নিতে পারে। এটা ভাবতে ভাবতেই জয়নাল ভাই সাইকেল নিয়ে আগুনের কাছে চলে যান। তা আগুনের কাছে চলে গিয়ে দেখেন একজন 80 বছরের বৃদ্ধা এবং 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে আগুনের কাছে বসে রয়েছে। তখন ওই ছোট মেয়েটি বৃদ্ধার চুলের মধ্যে উকুন খুঁজছে। তারা জয়নাল ভাইকে দেখে হতভম্ব হয়ে যান। তো জয়নাল ভাই ওই বৃদ্ধা মহিলাকে দেখে কান্নাকাটি শুরু করেন এবং বলেন, দাদি আমাকে বাড়ি দিয়ে আসেন। তো জয়নাল ভাইয়ের মুখে এই কথা শুনে কিছুক্ষণ চুপ থাকেন ওই বৃদ্ধা। ওদিকে জয়নাল ভাই তো কান্না করেই যাচ্ছেন। তো কান্না করা দেখে ওই বৃদ্ধা বলেন, এই বেটা কান্না থামা, আমি তোকে তোর বাড়ি পৌঁছে দিয়ে আসবো, তোর কোনো সমস্যা হবে না, ভয় পাস না। তখন ওই বৃদ্ধা জিজ্ঞেস করে, এই বেটা বল তোর বাড়ি কোথায়? তখন জয়নাল ভাই বলে যে গাইদঘাট গ্রামে। তখন ওই বৃদ্ধা হাত দিয়ে দুটা বাড়ি দিয়ে একটা শব্দ করে, আমরা যেমন 2 হাত দিয়ে তালি বাজাই না, ঠিক সেইভাবে শব্দ হওয়ার সাথে সাথে একটা আম গাছ থেকে দ্রুত কয়েকটা হনুমানের মতো প্রাণী নেমে আসে এবং জয়নাল ভাইয়ের দিকে খুবই রাগান্বিতভাবে তাকিয়ে মুখ দিয়ে বিশ্রী রকমের শব্দ করছে। তো এটা দেখে জয়নাল ভাই অনেক ভয় পেয়ে যান, আরও কান্নাকাটি করতে থাকেন। তখন ওই বৃদ্ধা ওই হনুমানের মতো প্রাণীকে বলেন যে এই ছেলে বিপদে পড়ে আমাকে দাদি ডাকছে আর আমার কাছে সাহায্য চাইছে, এই ছেলেটাকে সাহায্য করতে হবে, চল একে ওর গ্রামে পৌঁছে দিয়ে আসি। তখন রাত আনুমানিক সর্বোচ্চ 8টা হবে। সেই সময়ের প্রেক্ষিতে আর শীতকালে আর ওই গ্রামে রাত 8টা মানে তো অনেক রাত। তো ওই বৃদ্ধা জয়নালকে বলে, যাই বেটা তুই আমাদের পিছনে পিছনে আসবি। জয়নাল বলে, হ্যাঁ দাদি আসবো। কিন্তু ও তখনও কিন্তু কান্না করেই যাচ্ছে। প্রথমে ওই হনুমানের মতো প্রাণীটা যাচ্ছে আর তার পিছনে পেছনে ওই বাচ্চা মেয়েটি, তার পেছনে বৃদ্ধার পেছনে জয়নাল, এইভাবে হাঁটা শুরু করেছে। এক পর্যায়ে তারা রেল লাইনে উঠে পড়ে। এভাবে কিছুদূর হাঁটার পর ফাঁকা পুল নামক একটা জায়গায় চলে আসেন তারা। যারা গাইদঘাট এবং জয়রামপুর আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, এই জায়গাটা চিনে থাকবেন। এই ফাঁকা পুলের উপরে 2জন লোক বসেছিল। তো তাদের কাছ থেকে যখন এনারা কিছুটা দূরে, তখন ওই 2জন ব্যক্তি তড়িঘড়ি করে মাঠের ভিতরে ও মা গো বাবা গো বলে এ কি দেখলাম রে বলে দৌড়াতে থাকে। তো জয়নাল কিন্তু এদের দৌড়ানোর কারণ আসলে এভাবে বুঝে উঠতে পারে না। এবার আরও কিছু দূর যাওয়ার পর জয়রামপুরের দিকে একজন লোক আসছিলেন, মানে উল্টো দিকে আসছিলেন আর কি, মানে গাইদঘাট গ্রাম থেকে জয়রামপুরের দিকে আসছিলেন। তো উনি যখন একটু দূরে আর যখনই এই জয়নাল ভাইদের এই হাঁটার লাইন যেটা আসছিল, সামনে একটা হনুমানের মতো প্রাণী এটা সেটা যেগুলো আছে আর কি, যখনই মুখোমুখি হয়েছে তখন ওই লোকটা চিৎকার দিয়ে মাঠের দিকে দৌড়াতে থাকে, ওরে বাবা গো মা গো রে খেয়ে ফেললো রে। তো জয়নাল ভাই এবার হাত দিয়ে ইশারা করে ডাকতেছে, ও ভাই ভাই ভয় না, এদিকে আসো এদিকে আসো। আসলে লোকগুলো যে আসলে কেন ভয় পাচ্ছে এটা কিন্তু জয়নাল ভাই বুঝতে পারছে না। তো যাই হোক, আগের মতোই তারা হাঁটছেন। তারা যখন গাইদঘাট গ্রামের কাছাকাছি পৌঁছে যাবেন, মানে পৌঁছানোর একটু আগে একটা জায়গা আছে, তাকে স্মৃতিসৌধ বলে। বাংলাদেশের যে কয়েকটা রেল দুর্ঘটনার ইতিহাস আছে, অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি এই জায়গায় ঘটেছিল। পুরো একটি ট্রেন এখানে পড়ে গিয়েছিল এবং শত শত মানুষ এখানে নিহত হয়েছিলেন এবং স্মৃতি হিসাবে এখানে একটি শহীদ মিনার বা একটা স্মৃতিসৌধ করা হয়েছে। এই স্মৃতিসৌধের আশেপাশে অনেক ভৌতিক ঘটনা রয়েছে, এগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ হাফিজ আমাদেরকে পাঠাবেন বলে বলেছেন। তো যাই হোক, ওইখানে অনেকগুলো খেজুর গাছ ছিল। রাতে বা দিনে
যারা ওখানে ওই খেজুর গাছটা ইজারা নিতেন আর কি, রস সংগ্রহ করতেন, তারা কিন্তু ওখানে পাহারা দিতেন, রাতে হোক দিনে হোক। কারণ রাস্তার পাশে হওয়ার কারণে অনেক বাচ্চা ছেলেপেলে দুষ্টু লোকজন এই রস খেত, রসের হাঁড়িগুলো নষ্ট করে ফেলতো, ঢিল দিত, হাঁড়িগুলো ভেঙে ফেলতো, এই জন্য কিন্তু সবসময় পাহারা দিতে হতো। তো এই স্মৃতিসৌধের কাছে বসে একজন লোক পাহারা দিচ্ছিলেন আর কি। যখনই জয়নাল ভাই এবং অন্যরা ওইটার কাছাকাছি আসছে, তখনই ওই ব্যক্তিরা এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে, মেরে ফেললো রে, মেরে ফেললো, খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও বলে গ্রামের দিকে দৌড় দেওয়া শুরু করেছে। তো আবার ওই জয়নাল ভাই, সেই বৃদ্ধা বাচ্চা মেয়েটা, তাই হনুমানের মতো প্রাণীটা, ওই মেয়েটা চলতে থাকে, তাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই। হঠাৎ ওই বৃদ্ধা উনি কথা বলে ওঠেন। এতটা পথ কিন্তু কোনো কথা উনি বলেন নাই ওই বৃদ্ধা, তারা হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে, জয়নাল ভাইকেও কোনো কিছু বলেন নাই, মানে সামনের দিকে তারা যেদিকে যাচ্ছে জয়নাল ভাইও ওইভাবেই যাচ্ছে আর কি। হঠাৎ করে বৃদ্ধা মহিলাটা বলে ওঠেন যে বাপু রে, এই রাস্তাটা একটু ঘুরে যা, সোজা রাস্তায় না গিয়ে একটু বেঁকে যেতে হবে। তখন জয়নাল ভাই কি করেছেন, যে সোজা রাস্তায় যেতে নিষেধ করলেন কেন, আবার কোনো বিপদ আপদ কিনা, উনি একটু উকি দিয়েছেন। তখন দেখেন ভয়ঙ্কর একটা গোখরা সাপ, এটা স্বাভাবিক সাপ থেকে অনেক বড়, ফনা তুলে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। তখন জয়নাল ভাই বুঝতে পারেন যে সামনে এই সাপটার কারণে ওই বৃদ্ধাটি একটু ঘুরে যেতে বলেছেন। জয়নাল ভাই এটা দেখে ভয় পেলেও উনি আসলে যেহেতু সাথে লোক রয়েছে, উনি ভয়টা আসলে ওইভাবে অনুভব করেন নাই, হালকা ভয় পেয়েছিলেন আর কি। তো জয়নাল ভাই বৃদ্ধাটাকে ধন্যবাদ দেন যে দাদি, এখন তো সাপের কামড় থেকে তুমি বাঁচাই দিলা, তুমি আসলে ভালো। তো এরপর আবার তারা চলতে থাকেন। মিনিট 5 পরে রেল লাইন শেষ করে গ্রামের মাটির রাস্তায় যখন যাবেন, তখন ওই বৃদ্ধা বলে ওঠে যে বাপুরে, তুমি কিন্তু তোমার গ্রামে চলে আসছো, এখন তুমি একাই যেতে পারবা। তখন আবার ওই জয়নাল ভাই বলে ওঠে দাদি, আমার সাথে আমাদের বাড়িতে চলেন। তখন বৃদ্ধা বলে, এই বেটা, তোর বাড়িতে গেলে আমার কি খেতে দিবি? তখন জয়নাল ভাই বলে, দাদি আমাদের বাড়িতে মিষ্টি আছে, দুলাভাই নিয়ে আসে, তোমাকে খাওয়াতে পারি। তখন এরই মধ্যে ওই বৃদ্ধা বলে ওঠেন যে আচ্ছা যা, আজকে না, অন্য আর একদিন তোর কাছে আমি মিষ্টি খাবো, আজকে সময় নেই, অনেক কাজ আছে। তো এই কথা যখন হচ্ছে, তখন জয়নাল ভাই দেখে তার 2 চাচা আর খেজুর গাছ পাহারা দেওয়ার ওই ব্যক্তি দূর থেকে চিৎকার করে বলছে, জয়নাল তুই সাইকেল রেখে দৌড় দে, দৌড় দে, দৌড় দে, তাড়াতাড়ি দৌড় দে। আর চাচারা দূর থেকে মনে হচ্ছে কিছু দেখে ভয় পাচ্ছে, এদিকে চাচাকে দেখে জয়নাল ভাই ভয় পায়। এই কারণে ভয় পায়, সাইকেল নিয়ে যেতে না বলে বলছে সাইকেল রেখে দৌড় দে, ঘটনা কি, কারণটা কি? মানে উনি তো আসলে অতটা বয়স হয়নি, বুঝতে পারছেন না যে আসলে কারণটা কি, কেন এইভাবে বলছেন, আর তার সাথে যেগুলো রয়েছে এগুলো আসলে কি, এটাও তো জয়নাল ভাই আসলে বুঝতে পারছেন না। তবে এতটুকু বুঝতে পারেন যে তাকে হয়তো সবাই খুঁজছে, এই জন্য ডাকছে, আর তাকে এইভাবে ডাকছে, দেরিতে বাড়িতে আসছে, এখন ধরে নিয়ে গিয়ে বাড়িতে মারধর করবে। তো যাই হোক, বাড়িতে তো যেতেই হবে। জয়নাল ভাই ওই দাদি যাকে ডেকেছে তার কাছ থেকে বিদায় নিয়ে যখনই জয়নাল ভাইয়ের চাচাদের কাছাকাছি এসেছেন, তখন চাচারা শাসন করার পরিবর্তে উল্টো জয়নাল ভাইকে আদর করা শুরু করেছে, মনে করে জয়নাল ভাইকে বকাঝকা করবে, মারধর করবে। তখন ওই খেজুর গাছ পাহারা দেওয়া লোকটা জিজ্ঞেস করে, হ্যাঁ রে জয়নাল, তোর সাথে ওই 3টা দানব আসলো কোত্থেকে? আবার তাদের সাথে তুই কথাও বলতেছিলি, তোর ভয় লাগে নাই? তখন জয়নাল ভাই বুঝতে পারে এতক্ষণ সবাই ভয় পেয়ে কেন পালাচ্ছিল। জয়নাল ভাই এইবার খুব ভয় পায়, তখন সব কথা চাচাকে খুলে বলে। তখন উপস্থিত সবাই বলে যে আমরা শুনছি যে তুই সাইকেল নিয়ে জয়রামপুর গেছিস, এই কথা শুনে আমরা আগায় আসছি। আসার পথে দেখি যে একজন দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে আসছে, জিজ্ঞেস করলে কি হয়েছে, বলে যে তোর সাথে নাকি বিশাল আকৃতির 3টা দানবকে দেখেছে। এই কথা তো বিশ্বাস করিনি, এই জন্য তাকে সাথে নিয়ে আগায় আসি, চিন্তা করছি তোর ভয়ানক কোনো একটা বিপদ হতে যাচ্ছে। এসে দেখি তুই সত্যি 3টা দানবের সাথে কথা বলতেছিস। এই 3টা দানবের 3টাই একরকম হনুমানের মতো দেখতে, কিন্তু হনুমানের থেকে 4-5 গুণ বা আরো বেশি গুণ লম্বা হবে। আর এগুলোর প্রত্যেকটার শরীরে মনে হচ্ছে লোমে ঢাকা, আর মুখটা পুড়ে যাওয়া বন মানুষের মতো। মানে হনুমানের মুখটা কালো থাকে, কিন্তু এদের মুখটা মনে হচ্ছে যে কালো তো কালোই, মনে হচ্ছে পুড়ে ঝলসে গেছে এমনটা, এবং দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল, তারা এটা বুঝতে পারছিলেন। তো এটা দেখেই তো ওই জয়নাল ভাইকে দৌড় দিতে বলছিলেন আর কি তারা। এই সমস্ত কথা শুনে জয়নাল ভাই খুব ভয় পেয়ে যান, সবাই মিলে জয়নাল ভাইকে বাড়িতে নিয়ে যান। জয়নাল ভাই তো প্রচণ্ড জ্বর আসে, যদিও বা 1 সপ্তাহ পর জ্বর ঠিক হয়ে যায়, খুব একটা সমস্যা আর হয়নি।
এরপর কেটে যায় প্রায় 14 বছর, সাল 2011। তো একদিন জয়রামপুর গ্রামে তার এক আত্মীয় মারা যায়, মানে জয়নাল ভাই আত্মীয় মারা যায়। লাশ মাটি দিয়ে ফিরতে ফিরতে রাত প্রায় 11টা বেজে যায়। তো জয়নাল ভাই জয়রামপুর রেল লাইন ধরে হাঁটা শুরু করলে যখন ওই ফাঁকা পুল নামক ওই জায়গার কাছে আসে, তখন হঠাৎ করে দেখে যে রাস্তার উপর একজন মাথা নিচু করে বসে আছে। জয়নাল ভাই কাছাকাছি আসতে একটা আওয়াজ ভেসে আসে, সেটা হলো, কিরে নাতি, মিষ্টি তো খাওয়ালি না, এই বলে হাসি দেয়। একথা শুনে জয়নাল ভাই যখনই ওই মহিলার দিকে তাকিয়েছে, দেখে সেই বৃদ্ধা একদিন যে তার অনেক উপকার করেছিল। সাথে এটাও মনে পড়ে যে চাচারা বলেছিল এটা ছিল ভয়ঙ্কর দানব। ওই কথা মনে পড়তেই আসলে জয়নাল ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন। তো উনি এটা নিতে পারেন না, সাথে সাথে অজ্ঞান হয়ে যান। তো জয়নাল ভাই যখন ঘুম ভাঙে তখন গভীর রাত, উনি দেখেন পরিবারের সবাই তার পাশে রয়েছে। তখন জয়নাল ভাইকে জিজ্ঞেস করে কি হয়েছে। তো জয়নাল ভাই এটা বলেছেন, অজ্ঞান হয়ে গেছেন, ওনার কিছু মনে নাই। এরপরে লোকজন ওই পথ দিয়ে ফেরার সময় জয়নাল ভাইকে দেখে তখন তাকে উঠিয়ে নিয়ে আসে। তো যাই হোক, জয়নাল ভাই তো বলেন যে আসলে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ভয়টাই পেয়েছেন। তবে খুব বেশি ডিপে যে বলেছেন, যে খালি বলেছেন যে ভয় পেয়েছেন, হ্যাঁ, একদম যে ওই মহিলা মিষ্টি খেতে চেয়েছেন এটা সেটা ওইভাবে আসলে তেমন বলেন নাই। তো জয়নাল ভাই এরপরে ভালো একজন হুজুরের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। হুজুর সব ঘটনা শুনে তাকে বলেন যে এরা খারাপ শ্রেণীর জিন হলেও কাউকে কোনো ক্ষতি করে না, আর তোমাকে ছোটবেলায় উপকার করেছে শুধুমাত্র দাদি বলে ডাকার কারণে। আর তুমি কান্না করছিলে, পাশাপাশি তোমার বয়স কম ছিল, এই কারণে তোমাকে সেদিন উপকার করেছিল। এখন যেহেতু রাস্তায় তোমাকে দেখে বৃদ্ধা জিনটা মজা করে তোমার কাছে মিষ্টি খেতে চেয়েছে, আর তুমি তো ভয় আসলে অজ্ঞান হয়ে গিয়েছো, যাই হোক, তোমার কোনো উপকার ছাড়া ক্ষতি করবে না। তুমি যদি মনে করো তুমি ওই বৃদ্ধাকে মিষ্টি দিয়ে আসতে পারো, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। তো হুজুরের এই কথাগুলো জয়নাল ভাইয়ের খুব মনে ধরে। 2014 সালের দিকে জয়নাল ভাইয়ের একটা ছেলে সন্তান হয়। উনি সিদ্ধান্ত নেন এই খুশিতে ওই বৃদ্ধাদের জন্য উনি মিষ্টি নিয়ে যাবেন। উনি 12 কেজি খুব ভালো মানের মিষ্টি নিয়ে কাউকে কিছু না বলে ওই বৃদ্ধার উদ্দেশ্যে যায়। তো সেই জায়গায় যাওয়ার পরে দেখেন ওই বৃদ্ধা, সেই ছোট্ট মেয়েটি এবং ওই হনুমানের মতো প্রাণীটি ওখানে দাঁড়িয়ে আছে। জয়নাল ভাই সেই বৃদ্ধার কাছে আসতে, বৃদ্ধা বলে, তুই এখানে আসতেছিস, আমি এই খবর পাইছি, আমি অনেক খুশি হয়েছি যে তুই আমরা কে জানার পরেও মিষ্টি নিয়ে আসছিস। তখন জয়নাল ভাই, দাদি, এখন থেকে আমার যখন মন চাইবে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। তো ওই বৃদ্ধা জয়নালের সন্তানের জন্য একটা স্বর্ণের চেইন উপহার দিয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত জয়নাল এবং ওই বৃদ্ধার মাঝে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, এখনো ভালো একটা সম্পর্ক রয়েছে। তো ওই যে বৃদ্ধা ছোট মেয়ে আর যে হনুমানের মতো প্রাণীটা, এটা নাকি অনেকবারই ওই জয়নাল ভাইয়ের পরিবারকে নাকি দেখা দিয়েছে, তবে ভিন্ন ভিন্নভাবে এসেছে। তবে জয়নাল ভাইয়ের পরিবার এটা দেখে কখনোই ভয় পায় নাই। তো এটাই ছিল ঘটনা। চলুন আমরা চলে যাই সিয়ামের ঘটনায়। ঘটনাটি সিয়াম কত সালে কালেক্ট করেছে এটি তিনি বলেননি, বাট তিনি বলেছেন কোথা থেকে কালেক্ট করেছেন। বেশ সুন্দর একটা জায়গা থেকে সিয়াম বেড়াতে গিয়েছিল ময়মনসিংহে, এবং ময়মনসিংহের কোনো একটি গ্রামে। গ্রামটির নাম তিনি লিখেছেন, আমি সেটি উল্লেখ করব না, কারণ আমাদের অনুষ্ঠানে আমরা স্পেসিফিক কোনো লোকেশন উল্লেখ করি না। তো একটি গ্রামে তিনি গিয়েছিলেন, গ্রামটা খুবই সুন্দর। তো হাঁটতে হাঁটতে তিনি গেছেন রাস্তা ধরে, এবং রাস্তার পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, দূরে কিছু ঘর বাড়ি, এবং এর মাঝ দিয়ে সিয়াম দেখে খুব সুন্দর একটা পায়ে চলা পথ আছে। তো সেই পায়ে চলা পথ ধরে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে সিয়াম এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক গাছগাছালি একদম গাছে গাছে ঘিরে আছে। তো এর মাঝ দিয়ে সে হাঁটতে হাঁটতে আরও ভিতরে ঢুকে যায়, এবং তার কাছে বেশ অন্যরকম লাগতে থাকে। মনে হয় একটা বন একটা মানে এনভায়রনমেন্ট চলে আসছে, তার একটু গা ছমছম করা ভাব চলে আসে এই দুপুরবেলাও। তো যেতে যেতে সে দেখে দূরে একটা বট গাছ, বেশ বড় বট গাছ, এবং বট গাছ এই মোটা আর কি, বিশাল মোটা বট গাছ, বেড় অনেক বেশি, সেটা থেকে ঝুড়ি টুড়ি নেমে আসছে। এবং গাছের গোড়াটা মানে গাছের যেই নিচের অংশটা সেটা অনেক দূর পর্যন্ত গোল করে, কোনো এই এত দূর পর্যন্ত ঘাস ছিল, ওখানে ঘাস নেই, মনে হচ্ছে ওই জায়গাটা কেউ পরিষ্কার করে ফেলছে। সিয়াম খুব অবাক হয় গাছটা থেকে, যে এরকম নির্জন জায়গায় এরকম একটা বড় গাছ এবং কোনো মানুষজন নাই এই ভর দুপুরে, এবং রোদ কিন্তু বাইরে, এখানে রোদ নাই, জায়গাটা ছায়ায় ঢেকে আছে। সিয়ামের জানি কেমন লাগে, গাছটার প্রতি তার কেমন একটা মানে একটা গা ছমছম ফিল হতে থাকে। তো সে গাছটার নিচে চলে আসে, এসে সে মাটিটা দেখে যে মাটিটা ভেজা ভেজা, হতেই পারে ছায়ার মধ্যে গাছ, আর হয়তো বৃষ্টি পড়েছে বা পানি ধরে রাখছে হয়তো। তো সিয়াম দেখে, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে দেখে একই রকম ভেজা চারিপাশে, এবং বটের যে মূল সেটা তো চলে গেছে এইভাবে করে। জায়গাটা জানি কেমন।
সিয়ামের একবার ইচ্ছা হয় একটু নিচে বসে, আবার কেমন যেন গা ছমছম করা একটা অনুভূতি হতে থাকে, কেমন যেন লাগে তার কাছে। উপরে যে ডালপালাগুলো গেছে এরকম মানে এঁকে বেঁকে গেছে, তার কাছে কেন জানি মনে হয় ডালপালার মধ্যে কে বসে আছে, এরকম একটা অনুভূতি এরকম হয়, কারণ অনেক ঝুড়ি নামছে। তো সে এরকম যখন খুব মন দিয়ে দেখতেছে, এই সময় একজন বৃদ্ধ মানুষ তাকে জিজ্ঞেস করে, বাবা আপনি কেটা? তো সে সিয়ামটা কেঁপে ওঠে, হঠাৎ করে এরকম নির্জন জায়গায় কাউকে দেখে না, এরকম সময় একজন বেশ বয়স্ক মানুষ এবং এরকম শুভ্র দাড়ি, বেশ বড়, মাথায় একটা টুপি পরা, গায়ে চাদর, হাতে লাঠি, সে জিজ্ঞেস করতেছে যে আপনি কেটা? তো সিয়াম বলে যে আমি এখানে আসছি অমুক জায়গায়, সে জায়গার নাম বলে, তার যেখানে আসছে সে বলে আমি হাঁটতে বেরিয়েছি, দেখতেছিলাম। তো বলছে এইখানে গাছের গোড়ায় আসছেন একলা? বলে যে হ্যাঁ, জায়গাটা ভালো না, যান এখান থেকে যান। তো সিয়াম বলো যে কেন যাবো, কেন এখানে কি কোনো মানে ভয়ের ব্যাপার স্যাপার আছে নাকি, কি ঘটনা কি? তো তখন এই বৃদ্ধ তাকে নাকি বলে যে এই গাছটা হইলো খুব খারাপ গাছ, সর্বনাশা গাছ, এটার কাছে কেউ আসে না। এই গাছ অনেক আগে কে আনছিল কেউ জানে না, অনেকে বলে পেত্তুনে আনছিল ওইখানে, সেটাও আমরা জানি না। তো গাছ এখানে হইছে আমি জন্মের পর থেকে দেখি, আমার বাপেও দেখছে, দাদাও দেখছে, এটার বয়স কত কেউ জানে না। তো এই গাছের গোড়ায় ইতিহাস আছে, ওটা কি বলে আমাকে ওইখানে ইতিহাস ঘটছে। ইতিহাসের পরে এরপর থেকে আর ভয়ে মানুষ আসে না, এমন রাতের বেলা মানুষ এনে চিৎকুর শুনে, চিৎকুর কে যেন চিৎকার পারে, এখানে একা একা কেউ থাকলেই শুনে, আশপাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে রাইতে হাঁটে না মানুষ। তো সিএম জিজ্ঞেস করে যে কি ঘটছিল এখানে, কি ব্যাপার? এই তো মানে মেলা দিন আগে এখানে একটা ভাই বোন থাকতো, এই কাছাকাছি জায়গাটা দেখায়, ওখানে হাত দিয়ে দেখায় যে এই জায়গায় বাপ মা মরে গেছিল, তো ভাই আর বোন থাকতো। তো বাপ মা মরার পরে ভাই বোন তো একলা হয়ে যায়, এতিম হয়ে যায়। তো তারা এনে থাকে, ভাইটা কাজ করে, বাজারে যায় কাজ করে, এই জমিতে কাজ করে, এইভাবে করে চলে আর কি তাদের। তো ক্ষেতের যখন কাজের সময় হইতো, ওই ভাই কাজে যোগ দিত মানুষের, কারণ নিজে তো জমি তো আসলে নিজে চাষ করে পারবো না, এরই মানুষটা বর্গা দিয়ে দিছে, মানুষ ভালো মনে করে এগোরে যা দেয় আর কি টাকা, তাই আর বাপের জমি আর হেরে কামে লয়। তো ওই ছেলে কাজ করে ওইখানে, ওই ছেলের নাম ছিল নুরু। তো নুরু কাজ করে ওইখানে, আর যা এখান থেকে আয় যা হয় কামাইয়ে বাসায় নিয়ে আসে, তো ভাই বোন মিলা খায় দায় থাকে। তো আসিল মানে কোনো মতে তাকে সংসার চলতেছিল আর কি এরকম। তো একদিন নুরু এরকম খেতে কাম করতে গেছে, কাম করতেছে, সারা দুপুর কাম করছে, এই কাছাকাছি ক্ষেতটা, ওই যে ওইখানে দেখছেন ওই ক্ষেত ওখানে কাম করতে হয়। তো কাম কাজ করে দুপুরবেলা ওর খুব লাগছে, গরম লাগছে। তো গরম লাগার পর হাইটা এইখান দিয়ে এসে এই যে এইখানে ঢুকছে, এই যে এই বট গাছ এইখানে আসছে। তো বট গাছের এখানে আইসা ছায়াতে বেশ শান্তি পাইছে, এখানে বইয়া হেলান দিয়ে একদম শুয়ে পড়ছে। তো শুয়ে যখন পড়ছে মানে ঘুম আইসা গেছে চোখে, তো চোখে ঘুম লেগে আসতেছে, এর মধ্যে হঠাৎ করে উপর থেকে শুনে কে যেন ডাকতেছে, একটা মেয়ের কণ্ঠে তারে ডাকতেছে, এই নুরু এখানে আইসোস কেন, এটা তো আমার গাছ। তো নুরু আস্তে করে এদিক ওদিক তাকায়, কাউরে দেখে না, কিরে এদিকে বেলা অনেকখানি পড়ে গেছে, মানে সে যখন আসছিল সে দুপুর পড়ে গেছে। তো নুরু আবার একটু টেনশনও পড়ছে, কারণ যে সে তো কাজ করতেছিল খেতে, এই মানে খেতের টাইমটা তো সে দিল না, ধরে তো পরে ধরবো না, ওখানকার মহাজন যে আছে ধরবো না, কি ব্যাপার। তো সে মানে থতমতো খেয়ে গেছে, আর তারা ডাকলো কে, এদিক ওদিক তাকায়, এখন দেখে এই যে গাছগাছালির মধ্যে তো আরো অন্ধকার হয়ে গেছে, ওদিক থেকে পাখি ডাকে, পাখির ডাক শোনা যায়। আবার হঠাৎ করে শুনছে এই নুরু, তখন শুনছে মেয়ের কণ্ঠ। তো এই মেয়ের কণ্ঠ শুনে সে উপরে তাকাইছে, উপরে তাকায় দেখে এক মেয়ে বসে রয়েছে গাছের উপরে, দুই পা ঝুলে, পায়ের মধ্যে এরকম লাল আলতা দেওয়া, পায়ের মধ্যে নুপুর পরা চিকচিক করতেছে, বসে রয়েছে, শাড়ি একটা পরা, চুলগুলা খোলা। তো নুরু তো মানে দেখে একদম অবাক হয়ে গেছে, এই মেয়েকে এত মানে সুন্দর, অনেক অনেক সুন্দর একটা মেয়ে, এরকম বসে গাছের উপর থেকে তারা বলতেছে তুই এখানে কি চাস, এটা তো আমার গাছ। তো নুরু বলে যে না আমি এখানে সামনে বসছিলাম, তোমার গাছ কই থেকে হইলো, আমি তো গাছ অনেক দিন ধরেই দেখি, জন্মের পর থেকে গাছ আছে এখানে, তোমার তো দেখি নেই, আর তোমার গাছ কি তোমার বাপের জায়গা নাকি এটা? তখন মেয়েটা নাকি হাসতেছে, হ্যাঁ আমার বাপের জায়গা। তো নুরুও মজা পাইছে, তো সেও মেয়েটার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে এখান থেকে নামছে। নামার পরে যখন নাকি দেখে সন্ধ্যা হয়ে যেতেছে, মানে নুরু তার কাজে যায় না, গল্প করতে করতে তার দিন পার হয়েছে, সন্ধ্যা হয়ে যেতেছে। তো মেয়ে তখন তারে বলতেছে তুই জাগা, তুই করে বলতেছে, তুই জাগা, তুই এখানে থাকলে তোরা খেয়ালাম। তো অবাক হয়ে গেছে নুরু। তো নুরু আর কোনো কথা না বলে যে আমি যাই, এত মস্কারা করার সময় আমার নাই বলে নুরু ওখান থেকে হেঁটে বের হয়ে চলে আসছে। তো বাসা আসার পরে নুরু ওই দিন তার বোন রে কইছে যে আমি এনে গাছের কাছে আজকে গেছিলাম রে, আমি দুপুরবেলা এরকম মানে ওখানে শুয়ে পড়ছিলাম, খাওয়ার পরে শুয়ে ওখানে যে ঘুমাই গেছিলাম গা,
দেখবেন এক মাইয়া আইসে দুষ্টমি করে আমার সাথে, মস্কারি করে, কয় যে আমার বাপের গাছ, এরকম করে বলে। তো শোনার পরে তো আমি কইছি যে কিসের তোমার বাপের গাছ, এই সেই। তো তার বোন বলে ওদিকে যেও না, জায়গা ভালো না, মানুষজন ভালো বলে না। নুরুর বোন আবার স্কুলে পড়তো, তো সে নুরুরে বলছে ওদিকে যেও না, ওই জায়গা ভালো না, আর ওখানে মানুষ বলে জায়গাটা সুবিধার না। তো নুরু বলে যে আরে কি কস তুই, এইটা কোনো কথা হইলো? এই গাছ নিয়ে কত কথা মানুষে কয়, ওইদিকে ওই জায়গায় বলে পেত্তুনি আনছে গাছ, এরকম। এগুলা সেই দাদার আমল থেকে হইল নাইছে, এগুলা বিশ্বাস করার কি? তুই পড়াশোনা করে রিকিস না, এগুলা কিছুই না। ওইখানে দেখগা ওইখানে আশেপাশের ঘরের থেকে কোনো মাইয়া এসে শয়তানি করে গেছে আমার সাথে। তো এই বলে নুরু তার বোনকে বলে তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, যা তুই যা তোর মতো ঘুমা, স্কুলে যা, কালকে স্কুলে যাবি বলে সে তার মতো তার বোনকে পাঠায় দিয়ে তার মতো খাওয়া দাওয়া শেষ করে গোছায়। সে নিজেই গোছায় রাখতো সব কিছু, সেই তার বোনকে আর এগুলো করতে দিত না। সে ঘরের যে এই যে খাবার দাবার, যে থালাবাটি, এগুলো নিয়ে সে যে তাদের ওই কুয়া ছিল, কুয়ার পাড়ে নিয়ে যায় ধোয়ার জন্য। আর রাতের বেলা সে বোনকে এমনি আসতে দিত না, কারণ তখন ওই জায়গায় বিদ্যুৎ ছিল না। তো সে নিয়ে তার হারিকেন নিয়ে গেছে, যেগুলো ধুচ্ছে। তো নুরু যখন এই জিনিসপত্র ধুইতেছে, তাদের এই প্লেট হাঁড়ি পাতিল এগুলো ধুচ্ছে, তখন তার কাছে কেন জানি মন হলো তার আশপাশ দিয়ে কেউ ঘুরঘুর করে। মানে তাদের যে জায়গায় সে ধুচ্ছে, মানে কুয়ার পাড়ে একটা জায়গায়, ওখানে মনে হচ্ছে আশপাশ দিয়ে কেউ যেন ঘুরঘুর করে। তো নুরু নিজের অজান্তে বলছে এই কে, হ্যাঁ কে, এরকম করে বলছে। তার কাছে কেন জানি মন হলো কেউ হেঁটে সরে গেল, তাদের যে ওই পাশে বেড়া ছিল, বেড়ার পাশ থেকে কেউ সরে গেছে। আর নুরু মনে হয় এই মানে আকাশ তো চাঁদ আছে, চাঁদের আলো, হারিকেনের আলো হালকা পড়ছে, এর মাঝে সে দেখলো ওই বেড়ার নিচে সে দুইটা পায়ের মতো দেখছে এবং গেছে, এবং সে অস্পষ্টভাবে ওই যে সেই নুপুরের শব্দ শুনছে। তো এটা শোনার পর নুরু মনে করলো যে কিরে, এইখানে কে আইছে আমার বাসার আশপাশ দিয়ে। তাড়াতাড়ি সে একটু গা কাটা দিছে তার, সে তাড়াতাড়ি তাদের এই থালাবাটি যেগুলো ধুইছে, ধুয়ে তার বোন আবার জিজ্ঞেস করতেছে ভাইয়া কার সাথে কথা কও, কি ব্যাপার, এত লেট হইতেছে কেন? তাই বলতে বলতে তার বোন আবার ওই দরজার কাছে আসছে, আর একটা হারিকেন ছিল ওইটা নিয়ে দরজার কাছে আসছে। তো নুরু এখান থেকে মাথা ঘুরে বলছে তুই ঘরে যা, কিছু লাগবো না এখানে, যা, আমি এখানে ধুয়ে আসতেছি এক্ষুনি। বলছে কার সাথে কথা কও তুমি? আরে মনে হয় কুত্তা আইছিল। সে বলে কুত্তা আইছিল। তো যখনই সে বলছে কুত্তা আইছিল, তখন তাদের বাসার চালের মধ্যে ঠাম করে একটা বড় ইট বা কিছু একটা এসে পড়ছে, দ্রিম করে। তার বোনও মাগো বলে লাফ দিয়ে সরে গেছে। তো নুরুও অবাক হলো যে কি ব্যাপার, আবার একটা ইট এসে পড়লো ঠিক নুরুর পাশে। নুরু যেখানে বসেছিল জিনিসগুলো ধুচ্ছিল, তার পাশে ঠাস করে পড়ে টুকরা টুকরা হয়ে গেল ইটগুলো, মানে এত বড় মাটির ঢেলা পড়ে টুকরা টুকরা। এরপর কয়েকটা, তো নুরু তাড়াতাড়ি ভয়ে জিনিসপত্রগুলো নিয়ে ঘরে চলে আসছে, এসে দরজা লাগাই দিছে। তো দরজা লাগাই দিলে মনে হলো যে তাদের ঘরের দরজার মধ্যেও এরকম পড়লো, মাটির ঢেলা এসে পড়ে গুঁড়া গুঁড়া হয়ে গেল। তো নুরুর বোন বললো যে কি ব্যাপার ভাইয়া, এগুলা কোত্থেকে আসছে, কে মারতেছে এগুলা? আরে তুই চিন্তা করিস না, তুই যা শো। তো বোনের শোয়াই দিয়ে নুরু তাদের বাসার মধ্যে দাও রাখতে, একটা বড় একটা দা, সেই দাও নিয়ে সে দরজার কাছে আসছে, এসে চিন্তা করতেছে যে এখানে কে করতেছে। তার কাছে মনে হয়েছে যে কোনো মানুষজন, গ্রামে কিছু খারাপ মানুষজনও আছে, তারা কেউ করতেছে কিনা। তো সে যাই হোক, সে দা নিয়ে অনেকক্ষণ বসে থাকলো। তো তারপর দেখলো যে না, আর কোনো ঢিল টিল পড়ে নাই। তো সে তার বোনকে যশো জিজ্ঞেস করলো যে তুই ঘুমাইছোস? তো বোন ঘুম ঘুম কণ্ঠে বললো যে হ্যাঁ ভাইয়া ঘুমাইছি, তুমি ঘুমাও। তো বলে হারিকেনটা একদম ডিম করে দে, কমাই দে। হারিকেনটা একদম কমাই দিয়ে সে গেছে যে দাটা রেখে সে ঘুমাইলো। তো ওই দিন নুরু অনেক দুঃস্বপ্ন দেখছে ঘুমের মধ্যে। সে দেখতেছে যে সে ঘুমের মধ্যে দেখতেছে আর কি স্বপ্ন, দুঃস্বপ্নে সে দেখতেছে যে সে একটা গাছের নিচে শুয়ে আছে, ওই যে বট গাছটা, ওই বট গাছটার নিচে শুয়ে আছে, এবং তাকে মনে হইতেছে যে এক গাছে চুল এসে এরকম পেঁচায় ফেলতেছে, তাকে উপর থেকে কালো এক গাছে চুল এসে পেঁচায় ফেলতেছে এবং টেনে নিয়ে যাচ্ছে, আর সে ছটফট করতেছে, চিৎকার করতেছে। তো এই স্বপ্ন দেখতে দেখতে চিৎকার করে নুরু ঘুম থেকে উঠছে। চিৎকার করে। তো তার বোন তাকে বলছে কি হয়েছে, মানে কি তুমি, বোন এসে বলছে কি হয়েছে ভাইয়া, তুমি এরকম করতেছো কেন? আরে না, আমি দুঃস্বপ্ন দেখছি বলে সে তার বোনকে করে আর কি নিবৃত করে, বলে যে চিন্তা করিস না। তখন অলরেডি ভোর হয়ে গেছে, এবং তারপর এক সময় সকাল হওয়ার পরে যথারীতি নুরুর বোন তার মতো স্কুলের দিকে যায় রেডি হয়ে, আর নুরু যায় খেতে কাজ করতে। তো সে খেতে কাজ করতে গেছে, কাজ করতে গিয়ে সুন্দর ওই কাজ করতে করতে দুপুর হয়েছে, একদম তপ্ত রোদ, মাথার উপরে একদম কড়া রোদ। এই রোদের মধ্যে সে কাজ করতে করতে বেশ মানে ক্লান্ত হয়ে গেল, গা ঘামতেছে, রীতিমতো ঘামতেছে। তো চিন্তা করলো যে আমি যে আবার একটু বসি ওইখানে। তার জানি কেন তাকে ওই গাছটা টানতেছে, ওই জায়গাটা, গাছের জায়গাটা। সে মনে করছে কালকে কি ভালো লাগছে, ফ্রেশ বাতাস ছিল, এরকম চিন্তা করতে করতে সে আস্তে করে তার মানে কাজটা রেখে দুপুরবেলা উঠে তার খাবারের পোটলা ছিল, সে খাবারের পোটলাটা নিয়ে সে ওখানে গেছে, যে গাছের গোড়া ওখানে বসে পোটলা খুলে খাবার
খাবার খাচ্ছে, ওখানে খাবারের মধ্যে মাছ ছিল, মাছের তরকারি আর ভাত যেটা দিয়ে খাচ্ছে। তো উপর থেকে মনে হলো তাকে কে জানে বললো, ও মাছের চালন দিয়ে ভাত খাইতেছোস, বাসনা ছুটছে, কে রানছে তোর বোন। তো নুরুর কাছে অবাক লাগলো, কে বলে, মেয়ে মানুষের কণ্ঠ। সে ফটফট এদিক ওদিক তাকায় ফাঁসে দেয় কেউ নাই, দেখে ওই গাছের উপরের ডাল থেকে মানে এরকম মনে হয় যে পিছলায় নামলো মেয়েটা। তো সে খুব অবাক হয়ে গেল যে এই কি ব্যাপার, এবার করলে সে তখন তাকায় বলতে, তুমি গাছের উপরেই থাকো নাকি? হ্যাঁ, তুই মাছ খাস, বাসনা ছুটছে, শৈল মাছের বাসনা ছুটছে। তখন সে বলতেছে, চুপ থাকো তো, মানে আমার তুই করে বলতেছো কেন তুমি? এটা আমার ভালো লাগে না, তুই করে। আমি কি তোমার তুই করে বলছি? বলে না। তাই বলে নুরু খাচ্ছে আর কথা বলছে, কি ব্যাপার, তুমি গাছের উপর উঠে থাকো, এখানে কোথায় থাকো, কোথার থেকে আসছো তুমি, তোমার বাড়ি কই? আমি তোরা কইছি না এটা আমার বাপের গাছ, আমি লইছি লয় করে। তো নুরু আর কোনো কথা বল না, সে চুপচাপ খাচ্ছে। খাওয়া দাওয়া করে সে তার খেয়ে ফেলছে। তখন সে বুঝতেছে যে তার পেছনে বসে আছে ওই মেয়েটা গাছের সাথে। তো সে মোটামুটি হাতটা গোছায়। তো তখন যখন সে হাতটা ধোয়ার চিন্তা করছে, তার সাথে সবসময় একটা জগে পানি থাকতো, এরকম মুখটা লাগানো একটা অ্যালুমিনিয়ামের জগ রাখতো। তো পানিটা দিয়ে সে হাতটা ওখানে ধুবে, তখন ওই বলতেছে, ওই পিছন থেকে মেয়েটা বলছে, এইখানে হাত ধুইস না, আইটটা হাত আমার এখানে ধুবি না, যা বাইরে যায় হাত ধুয়ে আয়। মানে এমন ভাবে বলছে, বেশ কড়া, মানে কণ্ঠটাই জানি কেমন। নুরুর কাছে কেন জানি মনে হলো এই কণ্ঠটা একটু আগের যে মেয়েটা কথা বলছে বা তার সাথে আগে যে কথা বলছে তার সাথে কণ্ঠ মিলতেছে না, কণ্ঠটা আরো রাফ আর মনে হচ্ছে আরো বয়স্ক মানুষের, মেয়ে মানুষের। তো নুরু মানে একটু মানে অবাক হলো, সে জগটা নিয়ে আসতে গেলে সরে গেল ওইখান থেকে, যে সে হাতটা মানে দূরে ধুয়ে, মানে ওইখান থেকে দূরে গাছের গোড়া থেকে অনেক দূরে যে হাত ধুয়ে আসছে, এসে তাকায় দেখতেছে মেয়েটা বসে আছে, তার দিকে তাকায় আছে এবং সে বসছে একটা ছায়ার মধ্যে বসছে, চুলগুলো ছাড়া, চোখ দুটা জল করতেছে, নুরুর দিকে তাকায় আছে। নুরুর এসে বলতেছে, তুই শৈল মাছ পছন্দ করস? শৈল মাছ হলো অনেক শক্তি, শৈল মাছ অনেক মজা, শৈল মাছ পছন্দ করস? এমনভাবে বলতেছে, নুরুর কাছে কেমন যেন একটু ভয় লাগলো, মানে মানে খুব স্বাভাবিক না। নুরু মানে একটু ভয়ই পাইছে মেয়েটা বলার ধরন শুনে। সাধারণ মানুষ এভাবে কথা বলে না। আর তার এখন নুরুর কাছে মনে হচ্ছে যে সে প্রথম দিন বা আজকেও প্রথমে মেয়েটা যখন নেমে আসছে, তাকে যতটা মনে করছিল যে সে মানে তার থেকে হয়তো একটু বেশি বয়সী হবে সামান্য, এখন দেখতেছে সে বেশ মনে হচ্ছে বয়স্ক একটা মহিলা টাইপের, এবং তার কথা বলার ভঙ্গি অনেক রাফ এবং ভয়ঙ্কর। তো নুরু তখন কোনো কথা না বলে আস্তে করে সে কথা কস না কেন, এদিকে আয়, তুই কাছে আয়। তো নুরু কেন জানি এই ধমকে আস্তে আস্তে একটু কাছে চলে আসছে, এদিকে আয়, দে তোর হাত দেখি, হাত দে। তো নুরু হাতটা বাড়ায় ধরছে। নুরু আসলে মানে নিজের অজান্তেই বা সে চায় নাই হাত বাড়ায় ধরতে, সে হাতটা বাড়ায় ধরছে। তোর হাতটা দেখে হাসতেছে, সেই মেয়েটা হাসতেছে বা মহিলাটা হাসতেছে, যে বলে কি তোর তো টেয়া পয়সা নাই রে, তুই তো অনেক গরিব। তো নুরু বলে, হ্যাঁ আমি গরিব, কি ব্যাপার, আমার হাত ছাড়ো, হাত দেখার দরকার নেই, দে হাত দে। দেখে আরো এরকম তাকাইতেছে, আরো হাসতেছে নুরুর হাতের দিকে। তো হঠাৎ করে কেমন জানি মনে হলো নুরুর কাছে যে এই মহিলার চোখ দুইটা জল করে উঠলো, মানে স্বাভাবিক মানুষের চোখ এভাবে জ্বলে না। নুরুর দিকে তাকাইলো সেই চোখ দিয়ে। তো নুরু কেমন জানি তার সারা শরীর হিম হয়ে গেল, মানে নুরু আসলে মনে হচ্ছে যে তার মাথা থেকে পা পর্যন্ত একটা মানে ঝিনঝিন একটা ভাব চলে আসছে, সে নড়তে পারতেছে না। তার মাথার সারা শরীরটা মনে হচ্ছে তার কন্ট্রোলে বাইরে চলে গেছে। আর সে শুনতেছে ওই মহিলার হাসি, মহিলা হাসতেছে এবং সেই হাসি শুনতে নুরু দেখলো যে তার হাতটা নিয়ে মহিলা একটা কামড় বসায় দিল হাতের মধ্যে, হাতের ঠিক মানে কবজির উপরে একটা কামড় বসায় দিল। আর নুরু একসময় জ্ঞান হারাইলো, সে প্রচন্ড ব্যথা পেয়ে সে জ্ঞান হারাইলো। তো নুরুর আর জ্ঞান নাই, নুরু আসলে সেন্সলেস হয়ে গেছে। এদিকে বেলা গড়ায় সন্ধ্যা হয়ে গেছে। নুরুর বোন তো মানে দুপুরের পরে বিকালের দিকে বাসায় চলে আসছে স্কুল থেকে, এবং এসে সে টুকিটাকি কাজকর্ম করে রান্না বাড়া করে সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, তার ভাই আসে না কেন। সন্ধ্যা যখন অন্ধকার হয়ে গেল, তো নুরুর বোন চিন্তা করছে তার ভাই এরকম বাইরে থাকে না, এতক্ষণ তার ভাই কোথায়? তার ভাই সবসময় বাসায় চলে আসে, সে যে কারণ তার বোন বাসায় একলা, সে এটা নিয়ে ভয় পায়। তো সে অনেক টেনশন করতে করতে একসময় অন্ধকার হয়ে গেল চারিদিক, সারা বাড়ির চারপাশে ঘুটঘুট করতেছে এরকম। তো নুরুর বোন খুব টেনশন করতে চিন্তা করলো ভাই কই গেছে, কই খুঁজবে সে। তো অগত্যা সে হারিকেনটা নিল, তাদের যে একটা দা আছে বাসায়, সেই দাটা নিল, দাটা নিয়ে সে হাঁটা ধরলো, চিন্তা করলো ভাইকে খুঁজবে। হেঁটে যাচ্ছে, রাত হয়ে গেছে, পুরা গ্রামের যে ক্ষেতের উপর দিয়ে বাতাস বয়ে চলতেছে, ওখানে মানে পাতাগুলো নড়তেছে, কেউ নাই, কোনো মানুষ তো নাই। চিন্তা করলো কোথায় যাবে সে।
তো প্রথমে সে একটা বাড়িতে গেল, সেখানে তার ভাইয়ের সাথে কাজ করতো, ফসলের মাঠে একজন লোক। সেখানে যে বললো যে আমার ভাইরে দেখছেন নাকি? কয় তোমার ভাই তো দুপুরের পর থেকেই দেখি না, দুপুরের পর থেকে বেরিয়ে গেছে খাইতে, আর আসে নাই তো, খেতে আর ফেরত আসে নাই। নুরুর বোন খুব টেনশনে পড়লো, কোথায় গেছে তার ভাই। সে হাঁটতে হাঁটতে চলে গেল সেখানে বাজার, মানে বাজারের শুরুর দিকটা, পুরো বাজারটা তখন বন্ধ হয়ে গেছে, মানে বাজারে যেখানে কিছু দোকানপাট থাকে তখন রাত পর্যন্ত খোলা, সেখানে জিজ্ঞেস করলো তার ভাইকে কেউ দেখছে নাকি। তো মোটামুটি সবাই বললো যে না, নুরুরে আমরা কেউ দেখি নাই। কেন, কি হয়েছে? বলে নুরুরে খুঁজে পাইতেছি না, এরকম, ও তো আসেনি, বাসায় আসে নাই। এটা বলতে যেও তার বোন ভয় পাইতেছে, কারণ সে তো একলা মেয়ে মানুষ, এখন কি বলবে। তো এগুলো খুঁজে টুজে সে এক পর্যায়ে আসতেছে। তো তখন যখন সে ফেরত আসতেছে তখন কিন্তু আরও রাত হয়েছে। তাকে কিন্তু কেউ বলে নাই যে তোমাকে সাহায্য করি তোমার ভাইকে খুঁজে দিতে বা সে কোথায় দেখতেছে, এটাও তাকে কেউ বলে নাই। তো সে যখন রাস্তা দিয়ে আসতেছে হঠাৎ তার মনে হলো তার ভাই বলছিল সেই বট গাছের কাছে গেছে এবং সেখানে সে একটা মেয়ে তাকে ওই যে বলছে যে আমার বাপের গাছ এসে। তো তার কাছে তখন মনে নাড়া দিল, তার ভয় লাগলো যে আসলেই মানে ওই বট গাছের কাছে যে আমার ভাইয়ের কিছু হয়েছে নাকি। তো এই চিন্তা করতে করতে সে আস্তে করে হাঁটা দিল। অনেক ভয় লাগতেছে তার মন ধুক করতেছে ভয়ে, কারণ সবসময় তার ভাই তাকে আগলায় রাখে, তাকে কোথাও যেতে দেয় না। তো মানে এরকম কোনো রকম সব কাজই তার ভাই করে, যে হাঁড়ি পাতিল বন্ধ তার ভাই দয়, তো তাকে যেতে দেয় না। তো সে একলা এরকম রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছে এবং সে ওই গাছগাছালির মধ্যে দিয়ে সে যাবে ওইখানে, তার মনের মধ্যে ধুক করতেছে ভয়ে। তো সে রাস্তা থেকে নেমে হাঁটা ধরলো আইল দিয়ে যাচ্ছে, হারিকেনটা ঝুলতেছে, হারিকেনের আলো দুই পাশে ক্ষেতের মধ্যে পড়তেছে আর রাস্তায় পড়তেছে এতটুকু। দূর থেকে কেউ দেখলে দেখতে পাবে যে নিচের ক্ষেতের আইল দিয়ে একটা মেয়ে হেঁটে যেতেছে হারিকেন নিয়ে, মানে এরকম, এবং চারপাশে অল্প একটু আলোর একটা বলয় হইতেছে আর তার হাতে দাঁটা। সে এরকম হাঁটতে হাঁটতে একসময় গাছগাছালি এখানে চলে আসলো। তো নুরুর বোনের বুকের মধ্যে মানে ভয়ে মানে ধুকধুক করতেছে। সে চিন্তা করছে ওখানে যাবে কি যাবে না, আসলে কি তার ভাই এখানে আছে, এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে একসময় উঠলো ওই জায়গায়। ওইটা একটা উঁচু ভিটার মতো, সে ভিটার উপর দিয়ে উঠে সে হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে গাছগাছালির মাঝ দিয়ে এসে এই যে ফাঁকা জায়গাটা এইখানে চলে আসলো। সে এসে দেখতেছে হারিকেনের আলোয় হালকা আলোকিত হইতেছে জায়গাটা, এবং বট গাছটারে লাগতেছে ভয়ঙ্কর একটা জিনিসের মতো, এরকম দানবের মতো দাঁড়ায় আছে, ঝুড়িগুলো নামতেছে। তার বুকটা কেঁপে উঠলো দেখে ভয়। তো সে হারিকেনটা উঁচু করে ধরলো, সামনে উঁচু করে ধরে সে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যেতে যেতে যখন নাকি কাছাকাছি আসে দেখলো একটা ভাজের কাছ থেকে, মানে বট গাছের একটা খাজের ভেতর থেকে তার পা দেখা যাচ্ছে একটা। তো সে দেখেই সে চিনতে পারছে এটা তার ভাইয়ের পা। সে দৌড় দিয়ে গেছে ওখানে, কাছে যেয়ে দেখে যে তার ভাই ওখানে পড়ে আছে এবং ভাই মানে খুব ভারী নিঃশ্বাস নিতেছে, মানে খুব গভীর ঘুমে মানে তলায় আছে তার ভাই। তো সে যে তার ভাইকে ভাইয়া ভাইয়া বলে সে ডাকতেছে এবং হাত পা ডলতেছে, এরকম হাত পা ডলতেছে, মানে গরম করার চেষ্টা করতে। ভাইয়ের শরীর ঠান্ডা, একদম শরীরটা কেমন ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। তো বারবার সে যখন ডলতেছে এই সময় সে হঠাৎ করে একটা দুষ্ট হাসি শুনল, মহিলা মানুষের হাসি। তাকায় দেখতেছে যে অন্ধকারের মধ্যে চোখ জ্বলতেছে এক জোড়া, যেমন কোনো সাপদের চোখ যদি জ্বলে অন্ধকারে, যেমন কুকুর বিড়ালের চোখ জ্বলে, সেরকম অন্ধকারের মধ্যে এক জোড়া চোখ জ্বলতেছে। সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। সে তাড়াতাড়ি তার ভাইকে ডাকছে, ভাইয়া ভাইয়া উঠো উঠো, ভাইয়া উঠো বলতেছে। দেখতেছে যে আস্তে আস্তে চোখটা কাছে আসতেছে। তার হারিকেনটা কিন্তু পাশে রেখে দিছিল সে। হারিকেনের আলোর কাছাকাছি যখন চলে আসে, হালকা আলো পড়ছে, সে দেখলো ওইখান থেকে অন্ধকারের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতেছে একটা মহিলা। কিন্তু মহিলা বলা ঠিক না, এটা মুখটার মধ্যে অসংখ্য বলি রেখা মুখের মধ্যে, চোখ দুটা জ্বলতেছে, এরকম বড় বড় কালো চুল চারিদিকে এলোমেলোভাবে ছড়ায় পড়ছে কেশরের মতো, আর মানে মুখের ঠোঁট দুইটা মনে হচ্ছে ফেটে গেছে, শত শত ফাটা, সেরকম লাল হয়ে আছে। এবং ওই হালকা হারিকেনের আলো যখন মুখে পড়ছে, হলুদ চোখটা, তার মধ্যে মণিটা এরকম কালচে চোখা মণি। সে ওখান থেকে তাকে দেখে হাঁ করে উঠলো, মুখটা হাঁ করলো। তো মুখের ভেতরটা সম্পূর্ণ লাল। তো নুরুর বোন তো প্রচন্ড ভয় পেয়েছে। সে ভাইয়া ভাইয়া বলে কয়েকবার করে ডাক দিছে, দিয়ে সে হাতের যে দাঁটা রাখছিল পাশে, দাঁটা উঁচু করে ধরছে ওইটাকে দেখে। ওইটা তখনই তার উপর লাফ দিল। সে দাঁ চালাইছিল, কিন্তু দাঁটা মনে হলো বাতাসের মধ্যে দিয়ে মানে চলে গেল, মানে কোথাও লাগলো না, বাতাসের মধ্যে দিয়ে ভেদ করে চলে গেল। কিন্তু সে বুঝলো তার গায়ের উপর কেউ ঝাঁপায় পড়ছে, একটা মানে কোনো বড় কোনো পাখি টাইপের কিছু ঝাঁপায় পড়ছে, এবং পরে তাকে প্রচণ্ড জোরে কামড়ে দিল, এবং সে কামড়ানোর মানে ব্যথা পেল সে। তো তারপরে অনেকক্ষণ পর তার আর কোনো হুঁশ নাই, মানে সে ওখানে হারায় গেছে, তার আর কোনো হুঁশ নাই। যাই হোক, পরদিন নাকি সারা রাত নাকি ওইভাবে চলে গেছে, সারা রাত পার হয়ে গেছে, কেউ জানে না কি হয়েছে পরে ওই সময়টা। পরদিন সকালে নুরুর ঘুম ভাঙছে, সে অত্যন্ত দুর্বল।
সে শুয়ে আছে ওইখানে, সে গাছতলায়, বুঝতে পারতেছে যে তার সারা শরীরে শিশিরে ভিজা, সে বুঝতে পারতেছে। তো সে কোনো মতো উঠে দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে তার একপাশে একটা হারিকেন রাখা। সে হারিকেনটা দেখেই সে চিনতে পারছে তাদের বাড়ির হারিকেন। তো সে লাফ দিয়ে উঠছে, তার মাথাটা ভনভন করতেছে, মনে হচ্ছে মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা। উঠে সে দূরে তাকায় দেখতেছে তার বোন পড়ে আছে পাশে। তো নুরু একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে গেছে বোনের কাছে, যে দেখতেছে বোন পড়ে আছে অচেতন, বোনের শরীরে একদম মনে হচ্ছে যে ফ্যাকাশে। তো বোনকে সে ধরলো, ধরে দেখতেছে যে বোনের, সে মানে হাতের নাড়ি দেখার চেষ্টা করলো, গলার কাছে দেখার চেষ্টা করলো, দেখলো না, মনে হচ্ছে না যে তার কোনো সে হৃদস্পন্দন পাইতেছে। তো নুরু তো ওখানে মানে চিৎকার করে অনেকক্ষণ কাঁদলো এবং মানে আকাশ বাতাস ফাটায় কাঁদলো অনেকক্ষণ। তো তারপরে সে তার বোনকে উঁচা করে ধরে সে বাসায় চলে আসলো। আসার সময় সে তাদের পাশের যে ওই যেই বাড়িতে প্রথম তার বোন খুঁজতে গেছিল সেই বাড়িতে কিছুক্ষণ চিৎকার করে ডাকলো বাড়ির লোকটাকে। তো সে যখন বাসায় আসছে কিছুক্ষণ পর দেখলো যে হ্যাঁ ওই লোকটা দৌড়ে আসছে তার বাসায়, যে এই নুরু তুমি কইছিলা কালকে কি হয়েছে, তোমার বোন তোমারে খুঁজছে রাত্রেবেলা। তো তখন সে কাঁদতেছে। তো ওই লোকটা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে বললো যে এরকম তার বোনকে সে এরকম পাইছে গাছের তলায়, এবং সে দুপুরে গেছিল গাছের তলায় এরকম হয়ে গেছে। তখন ওই লোক বলে যে কি তোমার কি মনে নাই যে তুমি কিভাবে গাছের তলায় যে ঘুমাই গেলা? তখন নুরু তখন বলে যে হ্যাঁ আমার মনে পড়তেছে। তখন তার মনে পড়া শুরু করে। সে বলে আমি এরকম গাছের তলায় গেছিলাম খাইতে যায়, তারপরে এর আগের থেকে আমার সাথে দেখা হয়েছে ওখানে আরও একদিন, ওখানে এক মেয়ে মনে করছিলাম কিন্তু আসলে এটা একটা মহিলা, একটা বেটি। সে আমার সাথে এরকম কথা বলতেছিল। কালকে খাওয়ার পরে আমি যখন খাইছি উঠতে গেছি, আমার বলে যে তোর হাত দেখি, হাত দেখতে চাইছে, আর আমি জানি কেন দেখাইছি। তারপর আমার হাত ধরে এরকম একটা কামড় দিছে। কামড় দেওয়ার পরেই আমার আর কিছু মনে নাই। তো তখন লোকটা বলে আরে এটা তো ওইখানকার পেতনি, এই গাছে, এটা সবাই কয় যে এই পেতনি ডাইনি, এটা গাছ লইছিল এদের গোষ্ঠী ওইখানে আছে। আর আমাদের এই গ্রামের মধ্যে এরকম অনেকে দেখছে, তারে আমার দাদাই দেখছে, আমার বাপে দেখছে, এরকম ওই আছে ওইখানে। তোর এইটাই ধরছিল। তখন নুরু বলে তোর এইটাই ধরছিল, তোর বোনটাও যা ক্ষতি করছে এটাই করছে। তখন নুরু তো আবার কান্নাকাটি করে। তো যাই হোক, তাদের নুরুর একা মানুষ, তার আর কি করার, ওই লোকটাও আসে এবং তাদের ওই গ্রামের অট্টক অঞ্চলে শোক নেমে আসে, সবাই মিলে শোক করে। তারপর তার বোনের একটা ব্যবস্থা করে তারা। তো নুরু যে তার বোনকে কবর দিয়ে কাঁদতে থাকে। হ্যাঁ মানে তার কিছু করার নাই, সে একা পুরা কাঁদতে একদম শেষ হয়ে যায়। তো তখন তারা বলে যে অনেকে বলে, গ্রামের মানুষরা বলে যে তোমার উপরে যেহেতু চোখ পড়ছে তুমি একা থাকো, তুমি যে হুজুরের সাথে কথা বলো গ্রামে। তো নুরু যে হুজুরকে বলে যে এরকম ঘটছে, তো হুজুর তাকে দোয়া দুরুদ পড়ে দেয়, তাকে বলে যায়, এবং তার এই যে হাতের মধ্যে যে এখানে কামড় দিয়েছিল এর জন্য তাকে তেল পড়া দিয়ে দেয় হুজুর। আরও বলে দেয় যে তুমি যে উপশহরে যাও, সেখানে ডাক্তার দেখায় বলো যে এটা কী হয়েছে, কারণ এই আমি তেল পড়া দিছি, কিন্তু এগুলো খারাপ জিনিস যদি তোমার কামড়ায় থাকে, আমি যতদূর বুঝতেছি তোমার খারাপ জিনিসে কামড়াইছে, খারাপ জিনে কামড়াইছে, এগুলার অনেক বাজে আছে, তো তুমি যে ওষুধপত্রও নাও। তো নুরু আর কি বলবে, সে হুজুরের থেকে ওই তেল পড়ায় নেয়, সে আর ওখানে যায় না, উপশহরে তার যাওয়ার প্রয়োজন নাই। তবে সে হাঁটতে সে পাগলের মতো হাঁটা চলা করে আর কি। তো নুরুর আসলে একদম মন আর থাকে না, সে হাঁটতে এদিক চলে যায়, সে বাজারে যেয়ে দেখা যায় যে পরিচিত কারো দোকানে ঘুমায় যায় রাত্রে, এবং রাত্রে দুঃস্বপ্ন দেখে, সে প্রায় এরকম দুঃস্বপ্ন দেখে যে তার কাছে এরকম আসছে। তো নুরু একদম হয়ে যায়, তার কোনো হুঁশ জ্ঞান নাই, সেরকম করতে থাকে। তো একদিন নুরু এরকম হাঁটতে আসতেছে, তো তাদের এই গ্রামের ওই পাশে গ্রামে ওখানে একটা এরকম নিচু জায়গা আছে। তো সেইখানে যে দেখে যে একটা দরবেশ বসে আছে। তো দরবেশকে দেখে নুরুর অনেক হয়, মনে ইচ্ছা হয় যে দরবেশকে সে বলে তার ঘটনা, তার মনে এটা ইচ্ছা হয়েছে, কেন দেন নিজের মন থেকে বলছে। তো নুরু নাকি হেঁটে ওই দরবেশ ওখানে যায়, যে দরবেশ বাবাকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে ওই দরবেশ তার দিকে তাকায় বলে যে হাত দিয়ে এরকম ডাকে তাকে এদিকে আসার পর বলে কি যে তোমার তো পিশাচে ক্ষতি করছে। দরবেশই নাকি বলে দেখি তোমার হাত দেখি। তো হাত দেখতে চায় নুরু, নাকি তখন ভয় দেখাইতে চায় না, তার হাতে অনেক ব্যথা, আর ওই জায়গাটা ঘা হয়ে গেছিল। দরবেশ নাকি বলে তোমার হাত দেখি, তোমার হাত দে এদিক দে। তখন নাকি নুরু হাত বাড়ায় দেয়। তো দেখার পর নাকি দরবেশ তাকায়, ওখানে ফু দেয়, হাতের মধ্যে ফু দেয়, আর তার ওখানে চাল ছিল, ওখানে কতগুলো চাল ছিল একটা ইসের মধ্যে, চাল একটু দিয়ে দেয় ওইখানে। তো দেখে যে নুরু অবাক হয়ে দেখে যে তার যে ঘাটা আস্তে আস্তে ওখান থেকে মিটে যাচ্ছে এরকম। তো তারে বলে যে তোরে তো ক্ষতি করছে, তোর বোনরও ক্ষতি করছে, যাক আল্লাহ বিচার করবো, ওর যা, ওরে শেষ করে দিব আল্লাহ। আর তুই যদি বিচার করতে চাস এই যে এখান থেকে নিয়ে যা আমার থেকে, এইটা নিয়ে ছিটাই দিবি ওর গায়ে। বলে দেখে যে এরকম চাল, এতগুলো চাল দরবেশ তার হাতে দিয়ে দেয়। তো নুরু বলে শেষ হয়ে যাব? তো বলে হ্যাঁ শেষ হয়ে যাব। নুরু আর কোনো কথা না বলে দরবেশের কাছে তাকে সালাম দিয়ে ওখান থেকে উঠে যায়। দেখে দরবেশ ওখানে তাকায় আছে।
তো নুরু যখন নাকি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, উপরে উঠে গেছে ওই মূল রাস্তা দিয়ে, তাকাইছে আবার পিছে, তাকায় দেখে যে দরবেশ ওখানে নাই। সে দরবেশে বসা দেখছিল, ওখানে দরবেশ নাই। তো সে অবাক হয়ে যায় যে কি কি মানে এটা কোন দরবেশ, ওনারা আমি দেখলাম আবার নাই। তো এগুলো চিন্তা করতে করতে নাকি নুরু হেঁটে হেঁটে যায়। তো যেতে যেতে ওই যে ওই গাছতলার ওইখানে আসে, তখন অলরেডি বেলা পড়ে গেছে, একদম সন্ধ্যার মতো হয়ে গেছে, মানে তখন একদম নামবে, সন্ধ্যা নামবে। তো নুরু কিন্তু তার হাতের মুঠে সেই ধরে রাখছে, চালগুলা ধরে রাখছে, এবং তার সারা শরীর কাঁপতেছে। সে মনে করছে যে আজকে আমি বাঁচবো মা মরবো, ওরে আমি শেষ করে দিব, ওই সেই যে ডাইনি সেটা আমি শেষ করে দিব। তো এই চিন্তা করতে করতে নাই গাছের কাছে যে সে নাকি বলতে থাকে তুই কই, তুই কই বলে ডাকতে থাকে। তো তখন নাকি উপর থেকে শুনে যে ওই মানে মেয়েটার কণ্ঠ, তারা বলে যে তুই এত উতলা হইছস কেন, তুই আইসোস, আমি জানতাম তুই আবি, আমি তোরে ডাকি তুই আসস না। তাই বলতে বলতে দেখে গাছের উপর থেকে নেমে আসে। তো এসে নূরে বলে কি হয়েছে তোর, তোর হাতে কি, তোর হাতে তো মনে খারাপ কিছু, এই বলে তার দিকে হঠাৎ করে সে সোজা হয়ে দাঁড়ায়। দেখা যায় ওই মানে মহিলাটা সাধারণত বা মেয়েটা সাধারণত আসতো বসে বা এরকম করে কুজা হয়ে আসতো, বা এরকম মানে খুব একটা দাঁড়াইতো না সোজা, দেখে সোজা হয়ে দাঁড়ায়। তো সোজা হয়ে দাঁড়ানোর পর নুরু ভয় পেয়ে যায়, দেখে বিশাল আকৃতির লম্বা সে, এবং তার চুল একদম পুরো হাঁটু পর্যন্ত এরকম বড়, এবং মুখ হাঁ করছে, মুখের মধ্যে এরকম দাঁত ভয়ঙ্কর। তুই কি নিয়ে আইসোস আমার লেগে বলে এরকম করে নাকি নুরুর দিকে আসে, নুরু চালটা ছুঁড়ে মারে তার দিকে। তো চালগুলা লাগার সাথে সাথে নাকি সে চিৎকার করে উঠে, একদম মানে সেই ডাইনিটা একটা চিৎকার করে উঠে। তো নুরু দেখে যে একদম নীল একটা আলোর মতো হয়ে সে ছড়াই যেতেছে, পুরা চারদিকে ছড়াই যেতেছে। নুরু ভয়ের চোটে সে ওই মাটির মধ্যে তাড়াতাড়ি পড়ে যায়, পড়ে গড়াইতে গড়াইতে এদিকে চলে আসে, এবং ওই যে নীল আলোটা নাকি ওই গাছের পাশে রেডিয়াস ধরে, একদম পুরা রেডিয়াস ধরে নীল আলো হয়ে থাকে অনেকক্ষণ। তো অনেকক্ষণ পর নাকি দেখে যে ওই আলোটা আস্তে 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 কমে গেল। এরপর থেকেই নাকি ওই গাছের গোড়াটা ওইরকম হয়ে গেছে, ওই জায়গাটাকে কোনো ঘাস টাস হয় না, একদম ওইরকম। আর মানুষজন নাকি অনেকে রাতের বেলা এই কান্নার শব্দ শুনে ওইদিকে আসলে, বা ভর দুপুরেও কেউ ভয় এদিকে আসে না, যেহেতু আগে এই ধরনের ঘটনা প্রচলিত আছে। রবি, দেরি না করে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনা সময়কাল 2012 সাল। রবি ভাই বিয়ে করেছেন সবেমাত্র 1 বছরের কাছাকাছি। প্রায় 3.5 বছরের সম্পর্কের পর রুমা ভাবির সাথে ওনার বিয়ে হয়। রবি ভাইয়ের বাবা মা তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতেই থাকতেন, তবে সরকারি চাকরির সুবাদে তিনি থাকতেন চট্টগ্রাম এলাকার কোনো একটা জায়গায়। তিনি সে এলাকায় উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সবেমাত্র ওনার পোস্টিং হয় চট্টগ্রামের সেই এলাকাতে। খুব সুন্দর একটা দোতলা সরকারি বাংলো পান তিনি। বাসাটা ছিল এমন যে মেন গেটে ঢুকবার পর চারপাশে এবং পিছনে বাগান, আর মাঝে সেই বাড়িটা। আর বাসায় যে কাজের লোক আর দারোয়ান থাকতো তারা মূলত এখানেই অনেকদিন ধরে কাজ করে থাকছে। সরকারি বাসা, কর্মকর্তারাই শুধু বদলি হয়, আর বাকি যারা কর্মচারী আছেন তারা সচরাচর এরকম বদলি হন না। যাই হোক, রবি ভাই বিয়ের পর এই প্রথম এমন ব্যক্তিগত বাড়িতে তিনি উঠছেন। তাই ওনার শ্বশুর যেহেতু বিদেশে থাকতেন, তাই শাশুড়িও তার সাথে সেই বাসায় থাকা শুরু করেন। তো বাড়িতে উঠবার সপ্তাহখানিক পরের ঘটনা। কোনো একদিন ছুটির দিনে সন্ধ্যার দিকে বাসায় তিনি টিভি দেখছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে বুয়ার চিৎকার শুনতেই ওনার স্ত্রী সহ তিনি ছুটে যান রান্নাঘরে। গিয়ে দেখেন যে পুরা রান্নাঘরে ধোঁয়া। তিনি ভাবেন যে আগুন লাগলো কিনা, তাই পাশের বাথরুম থেকে বালতি করে পানি নিয়ে আসেন এবং রান্নাঘরে মারতে থাকেন অনবরত, কিন্তু তাতেও ধোঁয়া নিভে না। কোনোরকম বুয়াকে সেখান থেকে বের করা হয়। সাথে সাথে রবি ভাইয়ের শাশুড়ি এসে রান্নাঘরে ঢুকে চুলার দিকে যাওয়ার পর ধোঁয়া কমতে শুরু করে। তো তিনি বলেন যে বুয়া চুলায় জ্বালায় রাখবার কারণে কাগজ পুড়ে গিয়েছিল, তাই এমন আগুন লেগেছে, সেখান থেকেই ধোঁয়া। তবে বুয়া যেই কথা বলে তা শুনে রবি ভাই এবং তার স্ত্রী বেশ ভয় পেয়ে যান। বুয়া বলেন তিনি রান্নাঘরে মোটেও চুলা ধরাননি, তিনি সবজি কাটছিলেন। এমন সময় পিছন থেকে প্রথমে একবার পাতিল পড়বার আওয়াজ আসে। ভাবে এমনি হয়তো পাতিল পড়ে গিয়েছে, কিন্তু কার্নিশ থেকে দ্বিতীয়বার পাতিল পড়বার পর তিনি তাকিয়ে দেখেন কালো কাপড় পরা কেউ একজন কার্নিশে বসে দোল খাচ্ছে, যার চেহারা ছিল কাপড় দিয়ে ঢাকা।
বুয়া এটা দেখে চিৎকার দিতেই চারপাশে ধোঁয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে। সেই সাথে রান্নাঘরের বাতিটা নিভে যায়, মানে বন্ধ হয়ে যায়। এরপর বুয়া অনেক ভয় পেয়ে যান। পরে ওনাকে রবি ভাইয়ের শাশুড়ি তার ঘরে নিয়ে ফ্লোরে শোয়ার ব্যবস্থা করে দেন এবং বুয়াকে সান্ত্বনা দেন যে দেখো, এটা ভয় পাওয়ার কিছু নেই, হয়তো চোখের ভুল, তুমি দেখছো। তো ঘুমাতে যাওয়ার সময় বুয়া খুব রেগে গিয়ে বলতেছেন যে খালাম্মা, 20 বছর ধরে কাজ করি বাসায়, জীবনে তেমন ঘটনা দেখলাম না। আমিও জানি এগুলো কেমনে তারায়, সকালটা হইতে দেন, বাকিটা কালকেই বুঝামু। সকাল হতেই বুয়া পিঠের ব্যথায় উঠতে পারছিলেন না তিনি। রবি ভাইয়ের স্ত্রী গিয়ে দেখেন বুয়ার পিঠে অনেক আঘাতের চিহ্ন, লাল লাল দাগ পড়ে আছে, চাবুক দিয়ে মানুষকে মারা যেরকম দাগ হয় সেরকম দাগ। বুয়া অল্প সময়ের মাঝে এতটা অসুস্থ হয়ে যায় যে ওনাকে বাড়ি থেকে লোক আনা হয়, ওনার বাড়ি থেকে, এবং তারা এসে তাকে নিয়ে যায়। এরপর থেকে তিনি অসুস্থতাজনিত কারণে কাজে আসতে পারেন না। রবি ভাই এই ঘটনা শুনে ওনার অফিসে 2জনকে জানায়, যারা স্থানীয় ছিল সেখানে। তারা বলে যে এই বাসায় গত 15-20 বছর ধরে অনেকেই ছিল, তবে কারো সাথে এমন কোনো ঘটনা কেউ শুনতে পায়নি। যাই হোক, পরের সপ্তাহে বৃহস্পতিবার হবে তখন। রবি ভাইয়ের শাশুড়ি বলেন যে আগামীকাল যেহেতু শুক্রবার, তো আজকে যেন অফিস থেকে আসার সময় গরুর মাংস নিয়ে আসে, কাল কয়েকজন মিসকিনকে তিনি খাওয়াবেন। রবি ভাইও তাই করেন, তিনি 2-3 কেজির কত গরুর মাংস কিনে নেন বাজার থেকে। তো পরের দিন সকালে যেহেতু রান্না করতে হবে, তাই ডাইনিং রুমে যে ফ্রিজে আছে সেই ফ্রিজে পলিথিন পেঁচিয়ে সেই মাংস রাখা হয়। সকাল হবার পর রান্না করার উদ্দেশ্যে রবি ভাইয়ের স্ত্রী ফ্রিজ খুলে দেখেন যে সেখানে যেখানে মাংস রাখা ছিল সেখানে মাংসটা নাই, কোনো ব্যাগই সেখানে নাই। তিনি তার মাকে জিজ্ঞেস করেন এবং রবি ভাইকে জিজ্ঞেস করেন যেটা গেল কোথায়। যখন কোথাও খুঁজে পাচ্ছে না, তখন তিনি রান্নাঘরে গিয়ে দেখেন যে খালি পলিথিনটা পড়ে আছে, আর কিছুই সেখানে আশেপাশে নাই। বাসায় থাকেন ওনারা 3 জন, তাহলে এই কাজ করলো কে? বেশ চিন্তায় পড়ে যান তিনি। বাড়ির দারোয়ানকে জানানো হলে তিনি বলেন এখানে রাতে চোর আসবার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ আশেপাশে ভালোই সিকিউরিটি ব্যবস্থা আছে সেখানে। রবি ভাই কী করবেন তার মাথায় ঢুকছিল না। তো এইভাবেই চলতে থাকে আরও কয়েকদিন। টুকটাক ইনসিডেন্ট সেখানে ঘটে, তো ওনাদের মনে একটু আতঙ্ক জাগে যে আসলে এই বাসার সমস্যাটা কি। তো আরেক রাতের ঘটনা, রবি ভাই নিচতলাতে, ভেতরে ডুপ্লেক্স বাসা ছিল, নিচতলাতে তিনি তার রুমে বসে ল্যাপটপে রাতে আনুমানিক 1:30টার দিকে কাজ করছিলেন। ওনার স্ত্রী, তিনি ছিল দোতলাতে ঘুমন্ত অবস্থায়। তো রবি ভাই কাজ করতে করতে কখন যে 1:30টা বেজে গেছে সেই খেয়াল ওনার নাই। তখন ওনার স্ত্রী তাকে ডাক দেয়। তিনি ভাবেন ঘুমানোর জন্য হয়তোবা তার স্ত্রী তাকে ডাকছে। প্রথমবার ডাকে সাড়া না দিলেও দ্বিতীয়বার যখন ডাক দেয় তখন তার স্ত্রী কণ্ঠটা বেশ কর্কশভাবে আসে। এবার তিনি নিজের কাজ থেকে মনোযোগটা হারিয়ে ভাবেন, আচ্ছা আমার স্ত্রী তো দোতলায় ঘুমাচ্ছিল, তাহলে ডাক দিল কে? ও কি ঘুম থেকে উঠে নিচে আসলো নাকি? তো তখন তিনি খেয়াল করেন যে সোফার পাশে জানলা দিয়ে যে ওনার স্ত্রী বাহিরে বাগানটার ওখানে দাঁড়িয়ে আছেন। রবি ভাই বেশ ক্ষেপে যান, এত রাতে বাহিরে যাওয়ার মানে কি? তিনি রুম থেকে এসে বাহিরে গেলে ওনার স্ত্রীকে, মানে ওনার স্ত্রী তখন তাকে আবার নাম ধরে ডাক দেয় এবং তার কাছে যেতে বলে। তিনি তার স্ত্রীকে বেশ জোরে ধমক দিয়ে বলেন যে এত রাতে কি ফাজলামি করো আমার সাথে? এমন জোরে ধমক দেয় যে গেট থেকে দারোয়ান এসে পড়েন। কারণ আসবার সাথে সাথে রবি ভাই দেখেন তার স্ত্রী আর সামনে নেই, এমনকি আশেপাশে কোথাও নেই। তার মনে যে ভয় কাজ করছিল সেটা দারোয়ান বুঝে গিয়েছে। দারোয়ান তাকে বসে বলে যে স্যার দেখেন, আমি তো এখানে ছিলাম, আমি তো আশেপাশে কিছুক্ষণ পর পর সব খেয়াল করি, কিন্তু ভাবিকে তো এখানে আসতে দেখি নাই। আপনি মনে হয় স্যার ভুল দেখছেন মনে হয়। তখন রবি ভাই তিনি তাড়াতাড়ি করে দোতলায় রুমে গিয়ে দেখেন ওনার স্ত্রী ঘুমাচ্ছে, এবং ভয়ানক বিষয় হলো নিচে ওনার স্ত্রীকে দেখেছিলেন শাড়ি পরা অবস্থায়, আর এখন রুমে তার সামনে সেলোয়ার কামিজ পরা অবস্থায় তার স্ত্রী ঘুমিয়ে আছেন।
যেহেতু নিজের চোখে আজকে এমন ঘটনা ঘটেছে, তাই পরের দিন বাসায় স্ত্রী আর শাশুড়িকে সব জানায় বলে দেন যে তিনি অফিসে জানিয়ে দিবেন যে আপাতত এই বাসায় তার আর থাকা হচ্ছে না, তিনি থাকতে চাচ্ছিলেন না, কারণ এখানে বড় ধরনের সমস্যা আছে। কেউ হয়তো আশেপাশে যারা কর্মচারী যারা আছে তারা তো ভয়ে বলতে চাচ্ছে না। তবে ওনার শাশুড়ি শুরুতে বাসা বদলের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও অনেক জোরাজুরি পরে তিনি রাজি হয়ে যান। পরবর্তীতে রবি ভাই বাসা নেন কয়েক গলি পরে। তো বাসা ছাড়বার দিনেও ঘটে অদ্ভুত সব ঘটনা। বাসায় যখন মালপত্র সরানো হচ্ছিল তখন আর কেউ না শুনলেও তিনি শুরু থেকে শেষ অবধি একটু পর পর বেশ জোরে প্রাপ্তবয়স্ক লোকের কান্না আওয়াজ পাচ্ছিলেন। তিনি খোঁজ করছিলেন প্রতিটা রুমে গিয়ে যে আসলে কান্না করছে কে। আর তার তখন একটু সাহস ছিল এই কারণে যে বাসায় তো যারা মালপত্রের কাজ করছে এখানে ওনার চেনা জানা অনেকে ছিল। যাই হোক, তো এই কান্নার আওয়াজটা যখন তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন বেশ কয়েকবার তো অসংখ্যবার তিনি শুনেছেন, তখন তার মনে হচ্ছিল যে তিনি নিজে কান্না করলে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ আসছে। এরপর তিনি বাকিদেরকে কয়েকবার জিজ্ঞেস করলে তারা কিছু শুনতে পায় না বলে জানিয়ে দেয়। সবার শেষে যখন রুম থেকে শেষবারের মতো সে বাড়িতে রবি ভাই বের হতে যাবেন তখন কাগজ পোড়া দিলে যেমন গন্ধ লাগে তেমন তীব্র একটা ঘ্রাণ ওনার নাকে আসে, এবং এই ঘ্রাণটাই তিনি পেয়েছিলেন যেদিন ওই যে বুয়া চিৎকার দিল সেদিন সেই মুহূর্তে। যাই হোক, তিনি সে বাসা থেকে একবার মতো বেরিয়ে যান, চলে আসেন নতুন বাসায়। রবি ভাই এক কথা যেন হাফ ছেড়ে বাঁচলেন। এখানে আর ভয় নাই, আর কোনো আতঙ্ক নাই। তিনি চাইলেই কিন্তু আগের বাসায় হুজুর এনে সমস্যাটার মূল কারণ উদ্ঘাটন করতে পারতেন। তবে এলাকায় অনেকে ওনাকে সরকারি কর্মকর্তা হিসেবে চিনে এবং ভালো তার নাম ডাক হয়েছিল কয়েকদিনে, তাই তিনি সেভাবে আসলে আগান না। আর যেহেতু সবাই বলছিল এখানে কোনো সমস্যা নাই, তিনি যদি এই কাজগুলো করতেন দেখা যেত মানুষ ওনাকে উল্টাপাল্টা অনেক কিছু বলতে পারত। তো নতুন বাসায় ভালো চলছিল তার দিনকাল, কোনো সমস্যা নাই। প্রায় 1 মাস পরের ঘটনা, রবি ভাইয়ের খালা শাশুড়ির বাসায় কোনো এক অনুষ্ঠানে ওনার স্ত্রী এবং শাশুড়ি থাকবার উদ্দেশ্যে যান, মানে তারা রাতে সেখানে থাকবেন। তো রবি ভাইকে সেই রাতে তখন তার বাসায় একাই থাকতে হবে। ঘুমানোর আগে ওনার একটা অভ্যাস আছে, তিনি যখন বাসায় কখন একা থাকতেন জানলা সব লাগিয়ে দিতেন ঠিকই, কিন্তু দরজাগুলো প্রতিটা রুমের দরজা তিনি খোলা রাখতেন, এবং সেই রাতেও তিনি সেই কাজটাই করেন। সব জানালা লাগিয়ে মেন গেটটা তো লাগানো থাকবেই, বাকি দরজাগুলো তিনি খোলা রেখে তার নিজের রুমে তখন শুতে চান। তো নিজ রুমে বসে তিনি মুভি দেখছিলেন, হঠাৎ করে ধাপ করে আওয়াজ আসতেই তিনি উঠে পড়েন। ভাবেন যে বিল্ডিংয়ের আশেপাশে কিছু পড়লো নাকি, মানে বস্তা পড়লে যেরকম ধাপ করা আছে সেরকম একটা আওয়াজটা 2-3 বার হয়। তিনি তখন একটু উঠে গিয়ে আরেকবার যখন আওয়াজটা পান তখন বুঝে যান যে না, এটা বাসার মধ্যে কোথাও হচ্ছে। এরপর তিনি উঠে গিয়ে দেখেন আসলে কি হয়েছে। সব কিছু স্বাভাবিক ছিল, তবে ওনার শাশুড়ি যেই রুমে থাকতেন সে বাসায়, সেই রুমের দরজাটা গিয়ে দেখেন যে লাগানো। এমন তো হবার কথা না, ফ্যান বা জানালা কিছুই তো খোলা নাই। দরজা তো খোলা রেখে তিনি ওনার রুমে গিয়েছিলেন মুভি দেখতে, তাহলে দরজাটাতে লাগালো কে? রবি ভাই শাশুড়ির রুমের দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে দরজাটা লক করা। এতে তিনি আরো ভয় পেয়ে যান। তিনি অনেকবার ধাক্কা দেন, সব রুমের লাইট জ্বালিয়ে দেন, কিন্তু কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছিল না। এরপর নিজ রুমে এসে খোঁজাখুঁজির পর সেই রুমের লকের চাবিটা বের করেন। প্রায় 4-5 মিনিট পর তিনি আবার শাশুড়ির রুমে যেতেই দেখেন আগের মতো দরজাটা খোলা। তিনি লাইট জ্বালায় সব রুম চেক করে দেখেন যে বাসায় কেউ নাই, পুরা বাসা খালি। তার মানে কি সমস্যাটা আবার শুরু হয়ে গেল? তিনি বুঝে গেছেন আগের বাড়িতে তাহলে কোনো ইস্যুই ছিল না, ব্যাপারটা এখন রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে কোনো রকম ভয় থেকে তিনি পার করেন। রাতে বেশ কয়েকবার ওনার স্ত্রীকে ফোন দিয়েছিলেন, কিন্তু হয়তো কোনো কারণে ফোন চাইলে ছিল, তিনি আর তার স্ত্রীকে সেই বিষয়ে রাতে শেয়ার করতে পারেন না। পরের দিন সকালে ওনার স্ত্রীকে কল দেওয়ার পর তারা দ্রুত সেখানে এসে পড়েন।
রাতের সব কথা বলেন যে কি হয়েছিল। রবি ভাই এবার সিদ্ধান্ত নেন হুজুর এনে সমাধান করবেন তিনি, কিন্তু ওনার শাশুড়ি বলেন আরও কিছুদিন দেখবার জন্য। তো তিনি সেই অনুযায়ী হুজুর আনেন না। সপ্তাহখানিক কোনো সমস্যা হয় না। পরবর্তী ঘটনা ঘটে কোনো একদিন ভোর রাতে। রবি ভাই সাধারণত মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন এবং ফজরের নামাজটা তিনি তখন অ্যালার্ম বাজলে তারপর উঠে ফজরের নামাজটা পড়েন। তো তিনি অ্যালার্ম বাজবার পর ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যান নামাজ পড়তে। তো 2 রাকাত সুন্নতের পর যখন 2 রাকাত ফরজ নামাজ শেষ রাকাতে তিনি আছেন, তখন তিনি তার নিয়ম অনুযায়ী সালাম ফেরান। তারপর ঠিক তার কানে ভেসে আসে তার সালাম ফেরানোর পর কর্কশ কণ্ঠেই বলছে, তার সালামটাই তাকে রিপ্লাই করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তিনি স্পষ্ট 2 বার শুনতে পান। তো তিনি ওঠার পর দেখে যে সে রুমে তো ডিম লাইট জানানো ছিল। তিনি হঠাৎ করে পাশে তাকাতে যাবেন যে আসলে কর্কশ কণ্ঠে কে এই সালামটা দিল ওনাকে। নামাজ তো তিনি পড়ছিলেন। তিনি পাশে তাকিয়ে দেখেন মানুষ আকৃতির অবয়ব ড্রয়িংয়ের যে ফুলদানি আছে সেই ফুলদানিটা হাতে নিয়ে তাকে আসার মেরে তার দিকে ছুঁড়ে ফেলতে লাগছিল। রবি ভাই চিৎকার দিয়ে হাত দিয়ে সেই ফুলদানিটা নিজের হাত থেকে এটা ছিঁড়ে মেরে ফেলায়। তিনি কোনো রকম হাফ ছেড়ে বেঁচে তিনি তো সে রুমের লাইট জ্বালাতে যাবেন এবং সাথে সাথে দেখেন অবয়বটা রুমের নাই। আবার সেই পোড়া পোড়া একটা গন্ধ, কাগজ পোড়া যেমন গন্ধ সেরকম একটা গন্ধ। এবং তার চিৎকার শুনে ওনার স্ত্রী রুম থেকে এসে দেখেন ফুলদানি ভাঙা অবস্থায় পড়ে আছে, আর রবি ভাই ভয়ে একপাশে বসে আছেন, তার হাত পা কাঁপছে। তার স্ত্রী তখন সেই ঘ্রাণটা পেয়েছিল। তিনি কোনো রকম নিজ রুমে যান স্ত্রীকে নিয়ে এবং বলেন যে তিনি কি দেখেছিলেন। ওনার স্ত্রী বলে যে তুমি এই সময় কিসের নামাজ পড়তে গেলা? এখন কি ফজর ওয়াক্ত? মাত্র বাজে 2:30। রবি ভাই এটা শুনে যেন আরও ভয় পেয়ে যান, কারণ তিনি নিজে মোবাইলের অ্যালার্ম বন্ধ করবার সময় ঘড়িতে দেখেছিলেন ফজর ওয়াক্ত হয়ে গিয়েছে। এমনকি ড্রয়িং রুমের ঘড়িতেও একই সময় তিনি দেখে যায় নামাজটা বিছিয়ে নামাজ শুরু করেছিলেন। না, আর সম্ভব না। সকাল হতেই অফিসে না গিয়ে তিনি চলে যান তার এক কলিগের মাধ্যমে হুজুরের সন্ধানে, মানে হুজুর খুঁজবার সন্ধানে চলে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে একজন হুজুর তিনি পেয়ে যান, যিনি কিনা আসবেন জোহরের নামাজের পরে বা আসরের আগ থেকে সময়। তো রবি ভাই বাসায় এসে দুপুরের খাওয়ার পর সেই হুজুর তিনি আসেন। হুজুর এসে সবাইকে এক রুমে ডাক দেন, তবে ওনার শাশুড়ি অপরিচিত লোক দেখে সামনে আর যান না। এরপর হুজুর ওনার মতো প্রতিটা ঘর চেক করে দেখেন, তবে বাসায় তেমন কোনো ইস্যু তিনি খুঁজে পান না। দেখছেন বাসায় সব ঠিক আছে। তো রবি ভাইকে তিনটা জানান সেই হুজুর, এবং যাওয়ার আগে তিনি রবি ভাইকে একটা আমল শিখিয়ে যান, ছোট্ট একটা আমল, এবং বলেন যে এই আমলটা চালিয়ে যাওয়ার জন্য, মানে পড়বার জন্য। আর এটা আমলটা করার পর যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে ওনার সাথে দ্রুত যোগাযোগ করবার জন্য, দেরি যাতে না করে। তো হুজুর বাসা থেকে চলে যাওয়ার পর রবি ভাইয়ের শাশুড়ি বেশ রাগ করে বসেন এবং তিনি বলে বসেন যে বাসায় ওনার অনুমতি না নিয়ে এভাবে হুজুর আনা ঠিক হয় নাই, কেননা ওনার মেয়ে সারা দিন বাসায় একা থাকে, তিনিও বাসায় একা থাকেন, রবি ভাই তো অফিসেই থাকেন। এসব জিন ভূত খুঁজতে গিয়ে যদি তার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে এর দায় ভার কে নেবে? এগুলো নিয়ে কথা বলতে বলতে বেশ রাগারাগি করেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার ছোট মেয়ের বাসায় চলে যান। রবি ভাই সেই রাতেই হুজুরের নিয়ম অনুসারে আমল করা শুরু করেন। প্রথম দিন তার কিছুই হয় না, সব ঠিকঠাক ছিল। দ্বিতীয় দিন আমল করবার পর, মানে পরের ঠিক ভোর যে রাতটা আছে সেই রাত থেকেই, নামাজের পর থেকে ওনার মাথা ব্যথা হয় এবং অনবরত বমি করতে থাকেন তিনি। এটা প্রায় চলে দুপুর 12টা-1টা পর্যন্ত। টিকতে না পারে তিনি হুজুরকে জানালে হুজুর বাসায় আসেন। হুজুর বাসায় এসে রবি ভাইকে পরা পানি খাওয়ালে কিছুটা সুস্থ হন তিনি। এরপর হুজুর রবি ভাই এবং ওনার স্ত্রীকে ডেকে নিয়ে আসেন। নিয়ে আসার পর সেই ভাবিকে, রুমা ভাবিকে, মানে রবিবার স্ত্রীকে তিনি বলছেন, সে হুজুর তাকে উদ্দেশ্য করে বলছেন যে ভাবি, আমি আজকে যা বলবো সব আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই। দেখেন
আমি কাজ করতে এখানে আসছি, যা সত্য তাই বলবো। কেউ এতে মনে কিছু নিলে আমার কিছুই করবার নাই। রবি সাহেবকে মূলত তাবিজ করা হয়েছে, আর যদি সত্যি বলতে হয় এটা করেছেন আপনার আম্মা। জানি বিশ্বাস করা আপনার জন্য কষ্টকর, প্রমাণ চাইলে আমি যা বলছি দেখেন তা মিলে কিনা। আমি বাসায় ঢুকে বলতে পারতেছি যে আপনার মা আজকে বাসায় নাই, এবং আপনি ওনার রুমে সবুজ রঙের একটা ব্যাগ পাবেন। সেটা খুলে দেখেন কয়েকটা সে তাবিজ সেখানে পেঁচানো আছে। কষ্ট করে সেই তাবিজগুলো নিয়ে আসেন, এরপর রবি ভাইয়ের বাকি সমস্যার সমাধান আমি করতেছি। ঠিকই সবুজ ব্যাগে সেখানে তাবিজ পাওয়া যায়। আনবার পর হুজুর তা ওনাদের সামনে নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে বলে, আমার কথা মিলে দেখেন কথাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, আপনার আর রবি ভাইয়ের পছন্দের বিয়ে ছিল তাই না? আপনাদের একটা সম্পর্ক ছিল অনেক দিনের। এটাও মিলায় দেখেন যে আপনার মা চায় নাই আপনি রবি ভাইকে বিয়ে করেন। তিনি চেয়েছিল ওনার চাচাতো বোনের ছেলে বিদেশ থাকে, তাতে আপনার বিয়ে দেওয়ার জন্য। বিয়ের কথা চলবার সময় রবি ভাইয়ের মায়ের সাথে তুমুল ঝগড়া হয়, কিন্তু আপনাদের পছন্দের বিয়ে কি আর করা। এই জন্য আপনার আম্মা চেয়েছিলেন রবি ভাইয়ের যেভাবেই হোক ক্ষতি করতে। অনেক সুযোগ তিনি খুঁজছিলেন, অবশেষে তাবিজ করে ওনার উপর জিন চালান দেন, আর তাই আপনাদের সাথে থাকা শুরু করেন আপনার মা। আজকে যদি সমাধান না হতো তাহলে আপনাদের সম্পর্ক ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেত এবং রবি ভাই আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেন। যাই হোক, সাবধানে থাকবেন আর খালাম্মাকে বোঝানোর চেষ্টা করবেন। এগুলো শুনে রুমা ভাবি, মানে রবি ভাইয়ের স্ত্রী, তিনি বিশ্বাস করতে চাচ্ছিলেন না। তখন হুজুর একে একে বিগত দিনের ইনসিডেন্টগুলো মিলাতে বলেন। যেমন ওই যে বুয়া রান্নাঘরে যা দেখেছিল, তারপর ওনার মা মানে রবি ভাই শাশুড়ি যাওয়ার পর সব সমাধান হয়েছিল। মাংসের প্যাকেট মিসিং ছিল, এটা কিন্তু এই মাংস আনতে বলেছিল কিন্তু সেই রবি ভাই শাশুড়ি। তখন হুজুর বলে, দেখেন সে মাংসটা আনতে বলেছে এই কারণে যে তিনি তার জিন্না তার কাছে খেতে চেয়েছিল, কি একটা দাবি করেছিল, তখন তিনি এটা তাকে ভোগ হিসেবে দিয়েছিলেন। এগুলো টুকটাক বিষয় এবং অনেক কিছু তখন হুজুর মিলা সব কিছু বলেন যে দেখেন এগুলো ঘটেছে এই কারণেই। এছাড়া ব্যাগে যে তাবিজ পেলেন সেটা তখন সে হুজুর বুঝায় এবং বলার পরে তারপর সেই রুমাহাবি তিনি আস্তে আস্তে বিশ্বাস করতে বাধ্য হন। তো সেদিনের মতো হুজুর ওনার যাবতীয় কাজ করে চলে যান। আসলে তিনি যা যা বলছিলেন সবই ঠিক ছিল, কিন্তু তাবিজ করবার বিষয়ে কয়দিন পর যখন সব কিছু জানানো হয় রবি ভাই শাশুড়িকে, তখন ওনাদের পারিবারিক সমস্যার কারণে সেই রবি ভাই এবং ওনার স্ত্রী, ওনারা আসলে রবি ভাই আসলে ওনার শ্বশুরবাড়ির দিক দিয়ে আসলে ওনার সাথে তেমন একটা যোগাযোগ রাখে না, এবং রবি ভাইয়ের সাথে পরবর্তীতে প্যারানর্মাল ইনসিডেন্ট আর তেমন কিছু একটা হয় না। তারপর তিনি তো আলহামদুলিল্লাহ এখন ভালোই আছেন। তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল রেজা ভাইয়ের পাঠানো একটি ঘটনা। আমার নাম আল মামুন। আমি যে ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি একটি সত্য ঘটনা। এটা আমার মামার সাথে ঘটে গিয়েছিল প্রায় 15 বছর আগে। আমার বয়স তখন 12 বছর। আমরা মাঝে মধ্যে আমার নানার বাড়িতে বেড়াতে যেতাম। বিশেষ করে যেসব ভালোবেসে যাওয়া হবে যখন গ্রীষ্মকালীন ছুটি থাকতো। আমি আর আমার আম্মু আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার মামারা 7 ভাই এবং 5 বোন। আমার যে মামার সাথে ঘটনাটি ঘটেছিল, মামা খুব একটা বেশি পড়ালেখা করেননি, কৃষি কাজ করতেন। যেমন ধানের জমিতে মোটর দিয়ে পানি সেচ করা, কিন্তু তখন আমাদের স্থানীয় ভাষায় বলা হতো শ্যালো মেশিন। সেই শ্যালো মেশিন দিয়ে মানুষের জমিতে পানি দেয়া হতো। সে সময় গ্রীষ্মকাল ছিল, দিনের বেলা খুব একটা ভালো পানি উঠত না। এজন্য আমার মামা রাত জেগে জমিতে পানি দিত। আমার মামা প্রতিদিনই খোলা আকাশের নিচে বিছানা পেতে সেখানে শুয়ে থাকতো এবং সেখানেই সারা রাত ঘুমাতো। কেননা সেই সময় চোরের উৎপাত ছিল অনেক বেশি। রাত জেগে যদি মেশিন পাহারা না দেয়া হতো তাহলে চোর আপনার মেশিন বা মেশিন না বলেই চেয়ে নেবে, এটা শিওর। সেজন্য আমার মামা সেখানে প্রতিদিন রাত জেগে মেশিন পাহারা দিত, প্লাস মেশিনের ঠিকভাবে পানি উঠছে কিনা সেটা পর্যবেক্ষণ করত। হঠাৎ একদিন সে স্বপ্নে দেখে যে বিশাল
দানব আকৃতির একটা মানুষ তাকে বলছে যে তুই আমার রাস্তা থেকে সরে যা, তুই আমার রাস্তার সামনে কেন ডিস্টার্ব করছিস। সে স্বপ্নটা দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে যায় এবং সে ভয়ে ঘামতে থাকে। তুমি এত বড় ভয়ঙ্কর মানুষ এর আগে কখনো দেখি নাই যেটা স্বপ্নে দেখে। অর্থাৎ এই যে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য তিনি থাকতেন এবং সেখানে মেশিন পাহারা দিতেন। রাতের সময়টাতে তিনি সেখানেই বিছানা করে ঘুমোতেন যাতে করে মেশিন কেউ চুরি করে নিয়ে না যায়। এমন একদিন ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন যে একটা খুব বড় আকৃতির মানুষ, যেটা দেখলে খুব অস্বাভাবিক না যে আমাদের ভয় লাগবে, তো সেরকম একটা মানুষকে সে স্বপ্নে দেখে যে বলে যে তুই আমার রাস্তার মাঝখানে কেন আমাকে ডিস্টার্ব করছিস। তো এরপরে সে ঘুম থেকে উঠে যায় এবং সে প্রচণ্ড ভয়ে ঘামতে শুরু করে। মামা বলল যে হয়তো আমি উল্টাপাল্টা ভেবে ঘুমাচ্ছি, শয়তান আমাকে উল্টাপাল্টা ভাবে ঘুমাচ্ছি, শয়তান আমাকে এগুলো দেখাচ্ছে। এগুলো ভেবে সে এটা কোনো পাত্তাই দিল না। ঘটনাটি আমার মামির সাথে শেয়ার করে এবং আমার মামি তাকে ভয় দেখায় যে তোমাকে ওখানে আর যেতে হবে না। কিন্তু আমার মামা নাছোড়বান্দা, সে ছিল অনেক সাহসী। মামির কোনো কথায় কান্না দিয়ে সে দ্বিতীয়বার আবার সেখানে গিয়ে থাকলো। আবারও সেদিন সে একই স্বপ্ন দেখে। তারপর সে একটু চিন্তিত হয়ে পড়ে, ভাবতে থাকে আমি বারবার একই স্বপ্ন কেন দেখছি। তখন তার একটু ভয় কাজ করে। আমার মামা গ্রামে ছোটোখাটো কবিরাজিও করত, সেজন্য সে অনেক কিছুই জানত। তৃতীয় দিনের মতো আবার সেখানে গিয়ে তিনি ঘুমালেন। হঠাৎ করে আবার একই স্বপ্ন দেখেন এবং তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে যে দৃশ্যটি সে দেখে সেটা একেবারেই অন্যরকম। সে দেখে বিশাল দরবেশের মতো একজন মানুষ, তার সামনে একটা পা আর একটা পা পাশের গ্রামের রাস্তার উপরে এভাবে করে দাঁড়িয়ে তার সামনে ঝুঁকে আছে। দেখার সাথে সাথে ভয়ে তার বুকের ছাতিই যেন ফেটে যাচ্ছিল। সে ভয়ে কাঁপছিল। সেই ভয়ঙ্কর লোকটা তাকে বলে যে এই বেয়াদব, তোকে আমি এতবার স্বপ্ন যুগে বলেছিলাম যে তুই এখানে আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে আর বাধা দিস না, আমার রাস্তা থেকে সরে যায়, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। আজকে তোকে আমি মেরে ফেলবো। আমার মামা যেখানে ছিল সেটা গ্রাম থেকে অনেকটা দূরে মাঠের ভেতরে। আশেপাশে তাকালে কাউকেই দেখা যায় না। সে চিৎকার দিলে হয়তো কেউই শুনবে না, এজন্য সে চিৎকার না করে একটু সাহস করে তাকে বলছিল ঠিক আছে আমাকে 5 মিনিট সময় দিন, আমি একটু সামনে থেকে আসি। তারপর আমার মামা পানি দিয়ে অজু করে নেয়। সেই ভয়ঙ্কর অবয়ব সেটা দেখে মুচকি মুচকি হাসছিল আর সে বলছিল তুই কোনোভাবেই আমাকে কোনো কিচ্ছু করতে পারবি না। মামা অজু করে নিয়েছিল, কারণ অজু অবস্থায় থাকলে কোনো ভূত পেতনি বা জিন পড়ি কোনো কিছুই মানুষকে ক্ষতি করতে পারে না। অবশেষে মামা সেই অশরীরীকে বলল আপনি কেন আমাকে বারবার ডিস্টার্ব করছেন, আমাকে কেন বারবার স্বপ্ন দেখাচ্ছেন। তখন সে বলল যে আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি, তুই আমার রাস্তায় বাধা দিচ্ছিস, তুই কেন আমার রাস্তায় এভাবে শুয়ে থাকিস। আমি তোকে বারবার বলছি যে আমার রাস্তা থেকে সরে যা, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। এজন্য আমি আজকে তোর সামনে এসে হাজির হয়েছে। আমার সাথে বেয়াদবি করার পরিণাম আজকে তোকে বোঝাবো। তোকে আজকে আমার রাস্তা থেকে আমি চিরদিনের জন্য সরিয়ে দেব। তার বিশাল বিশাল দাড়ি ছিল এবং সে আগুনের মতো গোলার মতো লাল চোখ। মনে হচ্ছিল তাকে এখনই মেরে ফেলবে। তখনই মামা তাকে বলাটা ঠিক আছে, এটা যদি আপনার রাস্তা হয়ে থাকে তাহলে আমি এখানে আজ থেকে আর আসবো না, কিন্তু আমাকে কোনো ক্ষতি করবে না, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আমি ভেবেছিলাম যে স্বপ্ন দেখছি, এটা আসলে আমি এর আগে এরকম কখনো স্বপ্ন দেখি না, এই জন্য আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। এই কথা শোনার পরে সেই অবয়ব হাসতে থাকে এবং গ্রামের রাস্তার উপর দিয়ে আছাড় দিয়ে ফেলে রেখে যায় আমার মামাকে। সকালে গ্রামের মানুষ তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসা করে তার জ্ঞান ফিরিয়ে আসে, কিন্তু সে আর কোনো কথা বলতে পারে না। অনেক চিকিৎসা করার পরে ডাক্তাররা তাকে ভালো করতে পারেনি এবং অনেক কবিরাজ দেখানোর পরে অবশেষে আসলে কোনো কাজ হয়নি। সে এখনো কথা বলতে পারে না।
ইমতিয়াজ রহমান। আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা ঘটেছিল আজ থেকে 3-4 বছর আগে। এটা এমন দুই বন্ধুর ঘটনা যারা প্রায় রাতেই সিনেমা হলে যেত সিনেমা দেখতে, এবং হলের শো শেষ করে বাড়ি ফিরতে তাদের প্রায় বেশ রাত হয়ে যেত। এক কথায় তারা দুজনেই ছিল সিনেমার ভক্ত, অর্থাৎ রাতে সিনেমা দেখাটা তাদের জন্য একটা নেশার মতো। তারা দুজনেই একই গ্রামে বাস করত এবং তাদের দুজনের বাড়ি ছিল পাশাপাশি। তাদের গ্রামটি ছিল খুব নিরিবিলি এবং সিনেমা হল ছিল তাদের বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। সেই দিন তারা হলের শো শেষ করে বাইরে বের হয়ে দেখতে পেল যে বাইরে একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। প্রতিদিন তারা হল থেকে বেরিয়ে রিকশায় করেই বাড়ি ফেরে, কিন্তু সেদিন প্রচণ্ড বৃষ্টির কারণে হলের বাইরে কোনো রিকশা তারা পেল না, যানবাহন ছিল না, তাই তারা পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তাদের বাড়ি ফেরার রাস্তা ছিল মেইন রাস্তা থেকে একটু ভেতরে। 2-1টা রিকশা আর সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন সেই রাস্তায় যাতায়াত করতে পারে না। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর একটা মস্ত বড় বাঁশঝাড়। রাত তখন প্রায় 11:15 কি 11:30 মতো হবে। তারা দুজনে তাদের বাড়ি যাওয়ার সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। একটু দূর যেতেই তারা তাদের সামনে একটা রিকশা দেখতে পেল। তারা রিকশার কাছে গেল এবং রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলো, ভাই যাবেন? রিকশাওয়ালা কোনো উত্তর দিল না, কোথায় যাবেন তাও জিজ্ঞেস করলো না, শুধু তার ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো, অর্থাৎ উপরে নিচে করে ঘাটটা নাড়লো যাতে বোঝা গেল যে সে যেতে ইচ্ছুক। এরপর তারা দুজনে রিকশায় উঠে রিকশা চলতে শুরু করলো। কিছু দূর সামনে এগোতেই তাদের মধ্যে একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলো যে ভাই, এত রাতে বৃষ্টির মধ্যে রিকশা চালাতে আপনার ভয় করে না? কিন্তু রিকশাওয়ালার মুখ থেকে এবারও কোনো উত্তর বের হলো না। এবার তারা দুজনেই একটু অবাক হয়ে গেল, কারণ তারা তো প্রশ্ন করছে, একটা মানুষ তো উত্তর দেবে। তাদের মধ্যে একজন সেই রিকশাওয়ালার পায়ের দিকে তাকালো এবং সে হাত দিয়ে ইশারা করে তার পাশের জনকে তাকাতে বলল। তারা দুজন তাকিয়ে যা দেখলো তাদের দুজনেরই শরীর শিউরে ওঠে। তারা দেখল রিকশাওয়ালার পা দুটো কোনো স্বাভাবিক মানুষের পায়ের মতো নয়, বরং তার পা দুটো ছিল অনেকটা ঘোড়ার পায়ের মতো, এবং তার পা দুটি রিকশার প্যাডেল থেকে অনেকটা উপরে, অর্থাৎ সে প্যাডেলের সাথে পা স্পর্শ না করেই রিকশা চালাচ্ছে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ রিকশাওয়ালা পেছন ঘুরে তাদের দুজনের দিকে তাকালো। এবার তারা দেখল রিকশাওয়ালা সেই ভয়াবহ চেহারাখানা। তার চোখ দুটো ছিল এমন যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার চোখ কোনো কিছুতে খেয়ে ফেললে ভেতরে যেমনটা অন্ধকার থাকে ঠিক তেমন, এবং তার মুখের উপরের মাংসগুলো অনেকটা খুলে খুলে পড়ছে এবং তা থেকে রক্ত বের হয়ে আসছে, যেমন তাজা রক্ত। তাদের দুই বন্ধুর মধ্যে একজন ছিল একটু ভীরু টাইপের। এই পরিস্থিতি দেখা মাত্র সে রিকশায় বসা অবস্থায় অজ্ঞান হয়ে যায় এবং আরেক বন্ধু চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে যায়। অবশেষে একটা বাড়ির সামনে গিয়ে এসে পড়ে। সে বাড়ির সামনে গিয়ে ধাক্কায় এবং বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে এবং সবকিছু শুনে আরও লোকজন এবং লাঠির সোঁটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে তার সেই বন্ধু অজ্ঞান অবস্থায় একটা ঝোপের উপরে পড়ে আছে। কিন্তু সেখানে সেই রিকশা ও রিকশাওয়ালার রূপী সেই বিভৎস চেহারার লোকটার কোনো চিহ্ন তারা পায়নি। এরপর বাড়িতে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে। এরপর তারা রাতে আর সিনেমা দেখেন। এই ঘটনাটি আমাদের এলাকাতেই ঘটে যাওয়া একটা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আর আমি জানি আপনি সব সময় ভালো তলে থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আজিদমারি থানা। ঘটনাটি ঘটা একটি এলাকা। ঘটনাটি ঘটেছে আমার পাশের এলাকায়, আমার এক মামাতো ভাইয়ের সঙ্গে। তার মাছ মারার প্রচুর নেশা। সে মাছ মারার জন্য একদিন রাতে প্রচুর বৃষ্টি আর ঝড়, সেই অন্ধকার রাতে মাছ মারার জন্য বাহিরে বের হলো তার বন্ধু সহ। ঘটনাটি মানে যেটা আমি আর কি শুনেছি, ঘটনাটি হলো তারা দুই বন্ধু মাছ মারতে বাইর হইছে। এরকম এমন এক সময়
ওই একটা পুকুরে প্রচুর মাছ পাওয়া যায়। তারা দুজন সেইখানে ওই মাছ মারার জন্য বুদ্ধি করে, মানে দুই বন্ধু মিলে রাত বাজে 3টা, ওই 3টার সময় আর কি মাছ মারার জন্য চলে গেছে। তো এরকম সময় বৃষ্টি রাত, তা একটা বড় একটা মানে নদী পার হয়ে ওই ডিগির ওইখানে যাইতে হয় আর কি। মানে একটা ছোট একটা ডিগি, ওই ডিগির ওইখানে আর কি মাছ, প্রচুর মাছ, যার ট্যাপরাই জাল, আবার যারা ফাঁসি জাল এগুলো দিয়ে যে মাছ মারে, তো সেই মাছ মারার জন্য তারা যাবে আর কি ওইখানে। তো বিলটা পার হওয়া লাগে, তো ওই পার হইতে নৌকা দিয়ে পার হওয়া লাগে। ঘাটে সবসময় নৌকা চলাচল করে, নৌকা থাকে, তো এরকম টাইপের। তো ওরা দুইজন তখন রাত বাজে আনুমানিক 1:30, ওই 1:30টার সময় ওই সব নৌকা আবার বন্ধ হয় 12টার মধ্যেই। তা ওরা 1:30টার সময় ওই চীনা পরিচিত রসু ভাই নামের এক লোকের ওই নৌকাতে যাওয়া আসা করে। তো রসু ভাই আবার নাইট ডিউটি করে, প্রতিনিয়ত মানুষ রাইতে বিপদে আপদে পার থেকে ওপার চলে যায় না, তো এইরকম। তো নসু ভাইয়ের ওই নৌকাতে ওরা প্রত্যেকদিন যাতায়াত করে আর কি। তো এরকম একটা সম্পর্ক নসু ভাইয়ের সঙ্গে। তো সেই নসু ভাইয়ের নৌকাতে ওরা যাবে, তা দেখতেছে সব নৌকা বন্ধ। সেই দিন নসু ভাই আর কি আসে নাই। নসু ভাইয়ের নৌকাতে একটা বৃদ্ধ লোক বসে আছে। তো ওরা দুই বন্ধু জিজ্ঞেস করলো যে আসলে আপনি তো এটা তো নসু ভাইয়ের নৌকা, আপনি আবার কি আজকে দেখতেছি যে এই নৌকায় আপনি। তো ওই লোকটি বলতেছে যে বাবা, আমি ওই নসু আসে নাই, আমি নসুর চাচা হই, পাশের গ্রামে থাকি। তা আমি ওই ওদের বাড়িতে আসছি, একটু অসুস্থ, সেজন্য আমাকে দিয়ে পাঠাইলো যে নৌকাটা আমি যাতে আজকে চালাই। তো আমি আরেকটু যাইতাম, তা তোমরা আসলে কই যাবা? ওরা বলছে ওইভাবে পারে যাবো, এই হেরে যাবো, মাছ মারার জন্য যাচ্ছি তো নসু ভাইয়ের গাড়িতে। তো নসু ভাই সেই দিন আসে নাই। ওরা মনে করছে হয়তো সত্যি সত্যি আসলে চাষা, আসলে মনে হয় নসু ভাইয়ের কোনো চাষা আছে, সেই চাষায় হয়তো নৌকাটা চালায়, এরকম একটা টাইপের। তা ওরা দুজনেই যাচ্ছে ঠিকঠাক মতো। কিছু দূর পথ যেতে না যেতেই ওই লোকটির চেহারার দিকে ওদের চোখ চলে গেল। তো লোকটির চেহারা দেখতেছে ওরা, এত ভয়ানক অবস্থায় লোকটির চোখগুলো লাল রক্তমাখার, একটা চোখ ছিল আর একটা চোখ খোলা, একদম চোখের পাতার ওপরে ঝুলে আছে। আর লোকটির দাঁতগুলো মানে অন্যরকম, মানে বিশ্রী দেখতে, মানে রক্তমাখা মুখ, মনে হয় জানি কাঁসা মাংস কিসের জানি খেয়ে আসছে এরকম। তো ওরা দিয়ে ভয় খেয়ে বাবার এভাবে বলতেছে আপনি কে? আপনি তো লসুনের চাচা বললেন, তা আপনার চেহারা এরকম কেন? ও বলতেছে, লোকটি বলতেছে যে কিসের আমি লসু ভাইয়ের চাচা, আমাকে তোরা চিনিস না। আমার এই যে ঘাটিতে নৌকা লসু রাখে, এই ঘাটিটা আমার পুরনো একটা ঘাটি ছিল। আমার ছেলেবেলে আমার বউ বাচ্চা নিয়ে আমি এখানে থাকতাম। না, এখানে একটা বড় বট গাছ ছিল, এই নৌকাওয়ালাদের জন্য আমার বট গাছটা ওরা কেটে ফেলে এইখানে নৌকার ঘাট বানিয়েছে। আমি এদেরকে কাউকে ছাড়বো না। আর এই নৌকাতে চড়ে যারা পার হয় এপার ওপার, তাদেরকে তো আরও ছাড়বো না। তাদের জন্য আমার এই ঘর বাড়ি ভেঙে এরা এইখানে নৌকার ঘাট বানিয়েছে। তো এরকম করে বলতেছে ওরা দুজন বলতেছে আসলে আমরা তো প্রত্যেক দিন যাওয়া আসা করি, ওই তুমি আমাদেরকে এরকম ভয় দেখালে না। জানি না আজকে কোনো হঠাৎ করে তুমি এরকম করে ভয় দেখাচ্ছ, আমরা কী দোষ করেছি? আমরা তো কিছুই জানি না। তোরা না জানিস তা কী হয়েছে? নসুরি বন্ধু বান্ধবের জন্য আজ এই জায়গায় ঘাট হয়েছে। তা তোরা নসুর গাড়িতে সবসময় যাওয়া আসা করিস, আমি সবসময় তোদেরকে ফলো করি। তোরাই লসুর সঙ্গে এখন বেশি ঘোরাফেরা করিস, তোদেরকে আমি ছাড়বো না। এই বলে লোকটি হাওয়ায় ভেসে হা করে বলে নৌকাটা ফু দিয়ে এদিকে ওইদিকে দোলাচ্ছে, এদিকে দোলাচ্ছে। আর এরা দুই বন্ধু বলতেছে, মানে এত চিৎকার দিয়ে বলতেছে আসলে মানে ওইখানে যে কেউ আসি ওদেরকে হেল্প করবে এরকম কোনো পথ ছিল না এখানে। তো এই বলে বলতেছে যে আমরা তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি আমাদের সঙ্গে এরকম করতেছো, আমাদেরকে ছেড়ে দাও, আমরা নেক্সট টাইমে তোমার ওইখানে আর নৌকা ফেরাতে দেবো না, এরকম টাইপের কিছু কথা বললো। তাও ওই ভয়ানক জিনটি অবয়বের মতো যে চেহারা তার, সে কোনোভাবেই মানতেছে না। এরা দুই বন্ধু এত করতেছে তারপরও কথা মানতেছে না। পরে ওই চাচার বন্ধু এমন অবস্থায় হঠাৎ করে তার মনে হলো যে এসব জিন পেট যদি থাকে তাদেরকে তো তাড়ানোর একটা বুদ্ধি, আগুন দেখলে এরা চলে যায়। তো সে বিড়ি সিগারেট খাইতো,
তার পকেটে একটা গ্যাস লাইট ছিল, ওইটা দিয়ে ও ভর করে আগুন জ্বালালো, এখানে আর কি আগুন জ্বালালো। আগুন জ্বালা মাত্রই ওই মানে ভাসন্ত সেই অবয়বটি অদৃশ্য হয়ে ওইখান থেকে উধাও হয়ে গেল। এরা পড়া দুই বন্ধু সেই নৌকা কিনারায় নিয়ে যেয়ে তাদের মাছ মারার গন্তব্য চলে গেল। চলে যাওয়ার পরে আবার পুনরায় ওরা মাছ মেরে বাসায় চলে এসে এরকম নসু ভাইয়ের সঙ্গে ঘটনা ঘটালো, মানে বললো। তারপর সবাই মিলে একটু বসে ওই সেই নদীর ঘাটের লোক এখানে পাশ দিয়ে আর একটা নতুন ঘাট বানিয়ে তাদের এইখানে একটা বড় বটগাছ, মানে মিডিয়াম সাইজের একটা বটগাছ লাগিয়ে দিয়েছে। পরে তো আর কি এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।